নমস্কার, কলকাতা টিভিতে আমি মৌপিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোটের ক্যারাভান নিয়ে আমরা আজকে চলে এসেছি মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রে। জঙ্গিপুর কেন্দ্র এই নামটা উচ্চারিত হলেই যার কথা স্মরণ করতেই হয় প্রণব মুখোপাধ্যায়। 2004 সালে গোটা দেশের রাজনৈতিক মহল এবং মিডিয়ার নজর ছিল এই জঙ্গিপুর কেন্দ্রেই। 2004 এবং 2009 প্রণব মুখোপাধ্যায় এই জঙ্গিপুর কেন্দ্র থেকেই নির্বাচিত হন। পরে প্রণব পুত্র তিনিও নির্বাচিত হন এই কনস্টিটুয়েন্সি থেকে। সেই জঙ্গিপুরে এবার কে কোথায় দাঁড়িয়ে রয়েছেন, কোন কোন ইস্যু এখানে ফ্যাক্টর হতে চলেছে, বা সার্বিকভাবে রাজ্য রাজনীতিতে যে সমস্ত ইস্যু, সেই ইস্যুগুলো কতটা প্রভাব ফেলতে চলেছে জঙ্গিপুরের ফলাফলে। কয়েকদিন আগেই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই জঙ্গিপুরে সভা করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি ছটা গ্যারান্টি দিয়েছেন। তার কতটা প্রভাব পড়ে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। একদম ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌতম ঘোষ, তার পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে সোমনাথ সিংহ রায়, আমার বাঁদিকেই রয়েছেন বিজেপির তরফ থেকে সুরজিৎ দাস, এবং রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে বাপি চ্যাটার্জি বা অজয় চ্যাটার্জি। অজয়দা তাকে সবাই এখানে পরিচিতরা তারা বাপিদা বলেই ডাকেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং রয়েছেন জঙ্গিপুরের সাধারণ মানুষ যারা বিভিন্ন দলের সমর্থক, তাদের কাছে যাব, তাদের প্রশ্নও নেব, তাদের প্রশ্ন নেতাদের উদ্দেশ্যে তারও উত্তর পাওয়ার চেষ্টা করব। আমি প্রথমে এক এক করে আমাদের মঞ্চের যে স্পিকাররা রয়েছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। আমি প্রথমে শুরু করি অজয়দাকে দিয়েই। অজয়দা, যেটা আমি শুরুতেই বললাম যে জঙ্গিপুর মানে প্রথম যার নামটা মনে পড়ে, ইভেন যারা পশ্চিমবঙ্গের নন, বাইরের বাসিন্দা, তারাও কিন্তু জঙ্গিপুর নামটাকে চেনেন প্রণব মুখোপাধ্যায়ের কল্যাণে। সেই জঙ্গিপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের অবস্থা কি? এই মুহূর্তে কংগ্রেসের অবস্থা এই জঙ্গিপুর লোকসভার মধ্যে বলছি, বিধানসভা তো বটেই, অত্যন্ত ভালো সংগঠনের জায়গায় ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। তার মূল কারিগর হচ্ছে আমাদের প্রিয় নেতা নয়নের মণি অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তার নিরলস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, শুধু আজকে ভোট আছে বলে নয়, যখন ভোট ছাড়াও উনি প্রত্যেকটা বুথে বুথে তার কাছে সব হাতের আঙুল গণার মতন ওনার প্রত্যেকটা উনি চেনেন। প্রত্যেকটা বিধানসভা থেকে প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বুথ এবং প্রত্যেকটা নাম ধরে সমস্ত কর্মীদিকে চেনেন এবং যতবার ফোন করেন উনি ততবার রিসিভ করেন। এই কারণের জন্য এই জঙ্গিপুর বিধানসভার লোকজন অত্যন্ত চার্জড হয়ে আছে। তার ভূমিকা এই তৃণমূল বিজেপির এর মধ্যে থেকে তাকে কত রকম কুৎসা করার মধ্যে থেকেও তাকে দমিয়ে রাখা যায়নি। তিনি একদম স্টেট লেভেলে একদম তিনি ফরওয়ার্ড খেলেন বলে আজকে কর্মীরা উজ্জীবিত এবং তাকে দেখে। আর রাহুল গান্ধী সারা ভারতবর্ষের যেভাবে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে তিনি এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন, আজকে কংগ্রেস কর্মীরা থেকে সাধারণ মানুষ অত্যন্ত উজ্জীবিত এবং তারা এত উৎসাহ পেয়েছে অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যম দিয়ে যে কোনো প্রতিকূলতাকে তারা প্রতিহত করার জন্য, লড়াই করার জন্য। রাহুল গান্ধী কয়েকদিন আগে শামসেরগঞ্জে সভাও করে গেছেন। আমি আসবো আপনার কাছে। আমি এবার তৃণমূল কংগ্রেসের কাছে আসি। জাকির হোসেন, আপনাদের যিনি প্রার্থী, তিনি এর আগে দুবার এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছেন। সেই জাকির হোসেন কি এবার তার জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন? 100% আমাদের জঙ্গিপুর বিধানসভার মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, মায়েরা, যুবরা, ছাত্ররা এবং সুশীল সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, সকলেই জাকির হোসেন মানে একটা ব্র্যান্ড। জাকির হোসেন একজন সমাজসেবী, তিনি একজন শিল্পপতি মানুষ। তিনি 10 বছরে এলাকার প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রতিটা এলাকায়, প্রতিটা বুথ স্তরে, পাড়ায় মানুষের সঙ্গে তিনি যেইভাবে জনসংযোগ রেখেছেন এবং একের পর এক গ্রাম স্তর থেকে যেইভাবে তিনি উন্নয়ন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে, এবং নিজেও তিনি অ্যাজ এ শিল্পপতি হিসাবে, সমাজসেবী হিসাবে, আজকে জাকির সাহেব জঙ্গিপুরের মানুষ যেখানেই যাই, জাকির হোসেনের ছোট্ট শিশু পর্যন্ত জাকির হোসেন সাহেবকে আপনার চেনে। আমাদের জেতার ক্ষেত্রে 100-তে 100
আপনার আমরা 100% মানুষ আমাদের সঙ্গে আছে আমি জাকির স্যারের আসবো, সঙ্গে। আমি সোমনাথ বাবুর কাছে আসি। সোমনাথ বাবু, আপনি নিজে 2016 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আপনি দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন, আমি যদি খুব ভুল না করি। যে জঙ্গিপুরে 2011-র ফলাফলও যদি আমরা দেখি, সেখানে আপনাদের ভোট পার্সেন্টেজ 42%। সেখানে দাঁড়িয়ে এখন যা পরিস্থিতি, বিধানসভায় আপনাদের কোনো আসন নেই, একমাত্র আপনাদের বাম এবং আইএসএফ এর জোটের একমাত্র প্রতিনিধি এই বিদায়ী বিধানসভায় তিনি নওশাদ সিদ্দিকী। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জঙ্গিপুরে আপনাদের প্রসপেক্ট কতটা? দেখুন, আমাদের বামপন্থী রাজনীতির যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ভোটের নির্বাচনে সাফল্য আমরা পাইনি, সেটার উপর সবটা নির্ভর করে না। জঙ্গিপুরে দীর্ঘদিন ধরে বামপন্থীদের একটা লড়াইয়ের ইতিহাস আছে, এবং শুধু লড়াইয়ের ইতিহাস নয়, এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বা জঙ্গিপুরের পার্শ্ববর্তী এলাকা, জঙ্গিপুর মহকুমায় যদি ধরেন, তাহলে যা উন্নয়ন হয়েছে মূলত বামপন্থীদের আমলে উন্নয়ন হয়েছে। যদি আমরা একটার পর একটা দেখি, যে ফরাক্কার এনটিপিসি, অম্বুজা সিমেন্ট প্ল্যান্ট, সাগরদিঘিতে পিডিসিএল, এই যে তিনটে মূল শিল্প, বড় শিল্প এখানে জঙ্গিপুরে তৈরি হয়েছে বামফ্রন্টের আমলে। তারপরে আর জঙ্গিপুরে কোনো বড় শিল্প তৈরি হয়নি যেখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ হতে পারে। জঙ্গিপুরের স্থানীয় ক্ষেত্রে আমরা যদি দেখি, জঙ্গিপুর শহরের জঙ্গিপুর ব্রিজ, ভাগীরথী ব্রিজ বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে, কিন্তু তারপর থেকে যে বিশাল যানজট জঙ্গিপুর মহকুমায়, জঙ্গিপুর শহরের বুকে, এই সমস্যা নিরসনের জন্য কোনো উদ্যোগ কোনো স্তরে কোথাও নাই। এই যেখানে বসে আমরা অনুষ্ঠান করছি, এই রবীন্দ্র ভবন, এর আপডেট হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে, কিন্তু যা হয়েছে, মাঝে প্রণববাবু, অভিজিৎবাবু একবার টাকা দিয়েছিলেন এমপিলারের টাকা এসি করার জন্য সম্ভবত। ফলে তারপরে আর এই হলটার যে আধুনিকীকরণ করা দরকার বা ব্যবস্থা করা দরকার, ফলে জঙ্গিপুর মহকুমা সহ জঙ্গিপুর শহরের দীর্ঘদিনের বামপন্থীদের পৌরসভা ছিল। এখানে যেমন আমাদের উন্নয়নের একটা প্রশ্ন আছে, পার্সপেক্টিভ আছে, আমাদের মানুষের কাছে যাওয়ার, মানুষের কথা বলার, আমাদের উন্নয়নের কথা, প্লাস এখানে লড়াই সংগ্রামের ক্ষেত্রে বামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমি আসবো, আমি সুরজিৎ বাবুর কাছে আসি। সুরজিৎ বাবু, জঙ্গিপুরে আপনাদের এবারের প্রত্যাশা কি? প্রত্যেকে নমস্কার, শুভ নববর্ষের প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দীর্ঘদিন ধরে জঙ্গিপুরে আমরা বিরোধী রাজনৈতিক দলরূপে কাজ করে আসছি। আমরা তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে, যেখানে সোমনাথ দা বলছেন, বাপি দা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ছাপ, এমন রাজনীতি জঙ্গিপুরে পরিচালিত হয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকায় 2011 সালের পর। সত্যিকারের ইস্যু তৃণমূল কংগ্রেসের এগনেস্টে ভারতীয় জনতা পার্টি ছাড়া কেউ তুলতে পারেনি। আমরা অবশ্যই প্রত্যাশা রাখি এবার এই নির্বাচনে, 2026 নির্বাচনে জঙ্গিপুরের সাধারণ মানুষকে, দীর্ঘদিন রাজনীতির করার সুবাদে আমরা মানুষকে একটা জায়গায়, বিশ্বস্ত জায়গায় আনতে পেরেছি, তাদের আশ্বাস দিতে পেরেছি। জঙ্গিপুরের মানুষ নতুন করে, একসময় দেখেছে কংগ্রেস, সিপিএম দেখেছে জঙ্গিপুরের মানুষ, তৃণমূল কংগ্রেসকেও দীর্ঘদিন থেকে দেখছে। তারা নতুন কিছু চাইছে, নতুন কিছু পাওয়ার আশা করছে। জঙ্গিপুরের মানুষের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। নরেন্দ্র মোদী এসেছেন, আপনারা জানেন, গত 11 তারিখ তিনি যে গ্যারেন্টি দিয়েছেন, এটা মোদির গ্যারেন্টি। আমরা উন্নয়নের কর্মসূচি আগামী দিনে পরিচালনা করব এই জঙ্গিপুরের মাটিতে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। আমরা তো 100% বিশ্বস্ত, সাধারণ মানুষ নতুন কিছু খুঁজছে। আমি আসবো, এ প্রসঙ্গে আমরা আলোচনায় ফিরবো। জঙ্গিপুরের যে উন্নয়ন নিয়ে যে চাপানুতর, সে প্রসঙ্গে আরো বিস্তারিত যাব। জঙ্গিপুরের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা সম্পর্কে যেমন জানবো, তার পাশাপাশি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, কারণ আমরা জানি যে গোটা রাজ্য জুড়ে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এসআইআর। সেই এসআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে 21 তারিখ প্রথম দফার ভোটের আগে 21 তারিখ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে। ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হচ্ছে, তাদের নাম যদি ওই 21 তারিখের মধ্যে যদি তাদের নাম ক্লিয়ার হয়, তাহলে তারা ভোট দিতে পারবেন। এবং দ্বিতীয় দফার জন্য 27শে এপ্রিল তালিকা, অর্থাৎ 27শে এপ্রিলের মধ্যে যাদের ট্রাইব্যুনালে ক্লিয়ার হবে নাম, তারা ভোট দিতে পারবেন। নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। তার কি প্রভাব হয় সেদিকেও আমরা চোখ রাখবো। ছোট্ট একটা ব্রেক তার আগে আমাকে নিতে হবে। ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান জঙ্গিপুর থেকেই সরাসরি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান জঙ্গিপুর থেকে সরাসরি। আমি অজয় বাবুর কাছে আসি, অজয়দার কাছে আসি। যে অজয়দা, প্রণব মুখোপাধ্যায় যিনি এখান থেকে সাংসদ হয়েছিলেন,
সেই জঙ্গিপুরে কি কি উন্নয়ন বা কি কি পরিষেবা আমাদের প্রয়াত প্রণব মুখোপাধ্যায় তার আমলে হয়েছে, বা পরবর্তীকালে প্রণব পুত্র তিনি সেই লেগাসিটাকে কতটা টেনে নিয়ে যেতে পেরেছেন? প্রথম কথা হচ্ছে এনটিপিসির কথা আমার দাদা বললেন, যেটা সে যে এনটিপিসি হচ্ছে কংগ্রেসের পিরিয়ডে এবং বিশেষ করে পঞ্চম ইউনিট প্রণববাবু আসার পরই হয়েছে। শুধু তাই নয়, এই যে আজকে NH-12 যার নাম হয়েছে 4 লেন, সেটা ডালখোলা থেকে বারাসাত অবধি, এবং প্রত্যেক জায়গায় ফ্লাইওভার থাকবে এবং সমস্ত কিছুতে 6 ঘন্টার মধ্যে কলকাতা থেকে বারাসাত এতে ডালখোলা পৌঁছে দেবে। প্রণববাবুর এটা সম্পূর্ণ কৃতিত্ব। নট অনলি দ্যাট, আপনি দেখবেন এখানে কামদা কিঙ্কর কলেজ, এখানে দেখবেন পাসপোর্ট অফিস, এখানে দেখবেন PF অফিস, এখানে দেখবেন আপনি মিয়াপুরের ফ্লাইওভার, আরো এগুলো তো কাজ করেছে বরাবর। ওই ছোটখাটো বর্ডার লাইনে যত রাস্তা কাঁচা ছিল পাকা করেছে, এবং গ্রামীণ রাস্তাগুলো কানপুর বহুতালি রোড থেকে আরম্ভ করে ওই ঝিল্লি থেকে হিল্লি অনেক দূরে এরকম বলতো, সেই সব খড়গ্রামে সেসব রাস্তা যা করেছে সেটা তো মানুষ জানে কতটা করেছে। আমার একটা প্রশ্ন, যে প্রণব পুত্র অভিজিৎ মুখার্জি, যিনি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন পরবর্তীকালে, তিনি কংগ্রেসে ফিরেছেন, তার ঘর বাপসি হয়েছে। এবারের নির্বাচনে সত্যি কি জঙ্গিপুরে প্রণব পরিবার বা প্রণব মুখার্জির ছায়া সেটা রয়েছে? তিনি কারণ হচ্ছে তার পুত্র অভিজিৎ দা, মাননীয় অভিজিৎ দা, তিনি বীরভূমের চার্জ নিয়েছেন, বীরভূমের দায়িত্ব সভাপতি হয়েছেন। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি শ্রীরামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন। হ্যাঁ, নিশ্চয়ই উনি প্রতিদ্বন্দ্বিতা করেনি, তার অনেক কারণ আছে। কারণ একটাই কারণ হচ্ছে যে বীরভূমের আমাদের এটা খুব দুর্বল, সাংগঠনিকটা দুর্বল, যার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে মিন্টন রশিদের সঙ্গে দেখো খুব ভালোভাবে কাজটা করে এবং প্রার্থীগুলোকে জিতিয়ে আনতে পারে। সেই কারণের জন্য তাকে আর দ্বিতীয়বার এই জঙ্গিপুরে দেওয়া হয়নি। আর জঙ্গিপুরে মাঝে মধ্যে আসছেন, উনি এসে খোঁজ খবর নিচ্ছেন আমাদের ব্লক সভাপতির দিকে, মহকুমা সভাপতিদের সঙ্গে তোরা ঠিকভাবে কাজ করে সাজেশন দিচ্ছেন। প্রতিনিয়ত আসেন, মাসে একবার দুবার করে আসেন তো, এবং খোঁজ খবরগুলো নেন, উনি সংগঠনকে সহযোগিতা করেন, এরকম নয়। আমি একটু গৌতম বাবুর কাছে আসি, যে গৌতম বাবু যে উন্নয়নের খতিয়ান অজয়দা দিলেন, অজয়বাবু যে সব খতিয়ান দিয়েছেন, প্রণব মুখার্জি আমাদের মাননীয় প্রয়াত রাষ্ট্রপতি এবং আমাদের সাংসদ ছিলেন, এবং ওনার ছেলে মাননীয় অভিজিৎ মুখার্জি আমাদের এই জঙ্গিপুরবাসীর মানুষের জন্য, যেটা সর্বোপরি কৃষকের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের জন্য স্বাস্থ্যের ব্যবস্থা এবং স্কুল পরিকাঠামোর ব্যবস্থা, রাস্তাঘাটের ক্ষেত্রে যে উন্নত মানের যেই আশা আমাদের ছিল সেই সময়কালে মধ্যে কিছু হয়নি। তার জন্য মানুষ পরিবর্তন হয়ে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আশীর্বাদে আমাদের সাংসদ হয়েছেন। আমাদের এখানে অনেক জঙ্গিপুরবাসীতে অনেক সকল বিধানসভাতেই বেশিরভাগই আমাদের প্রত্যেকটা বিধানসভাতে আমাদের দুহাত তুলে মানুষ 2021 সালে 2016 সাল থেকেই আমাদের তৃণমূল কংগ্রেস, অভিজিৎ মুখার্জি তো তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। তারপরে অ্যাকচুয়ালি সার্বিক যখন থাকেন মানুষকে তখনই বোঝা যায় যে জনপ্রতিনিধি বাদ দিয়ে যখন মানে রিটায়ার্ড করার পরে তারপরেই যে জঙ্গিপুর মানুষের সঙ্গে যে কন্টিনিউ থাকা, যে এই ব্যাপারটা, সেটার মধ্যে ওনার মধ্যে অভাব ছিল। তারপরে তৃণমূলে ওনার ইচ্ছা হয়েছিল, গিয়েছিলেন, আবার কংগ্রেসে ফিরেছে, সেটা তার ব্যক্তিগত। আমি আসবো, আমি একটু সুরজিৎ দার কাছে আসি। সুরজিৎ দা, যে কেন্দ্র থেকে প্রণব মুখোপাধ্যায়, এবং আবারও বলছি যে প্রণব মুখোপাধ্যায় ইউপিএ সরকারের এবং তার আগেও কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোর্টফোলিও তিনি হোল্ড করেছেন, বিদেশ মন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে কোনো ইম্পর্টেন্ট পোর্টফোলিও তার বাদ নেই। সে হেন প্রণব মুখোপাধ্যায়ের কনস্টিটুয়েন্সিতে আপনি বলছেন যে এর আগে কংগ্রেসকে দেখে নিয়েছে, CPIM কে দেখে নিয়েছে, তৃণমূল কংগ্রেসকে দেখে নিয়েছে, কোনো কিছু হয়নি, অর্থাৎ প্রণব মুখোপাধ্যায়ও কিছু করেননি, এটা কি বিশ্বাসযোগ্য? মৌমিতা, যেটা বলতে হয় যে প্রণব মুখোপাধ্যায়ের জামানা এই জঙ্গিপুর লোকসভার ক্ষেত্রে পাস্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আপনি সার্ভে করুন এই জঙ্গিপুরে, আমাদের এই ডিবেট শো ছাড়াও দেখুন, কংগ্রেসের ভিত্তি আজকে এই জঙ্গিপুর বিধানসভায় নেই, তাদের কোনো সংগঠনের স্থিতি নেই।
একটা সময় সরকার থাকে, সেই কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে তিনি সাংসদ ছিলেন, সর্বোচ্চ পদাধিকারী এই দেশের সামলেছেন। সেই মোতাবেক একটা সাংসদ হিসাবে যা কাজ করার হয়তো তিনি করেছেন। এই জায়গায় যদি অন্য রাজনৈতিক দলের সাংসদ থাকতো, ঠিক একইভাবে এখানে তার যে বার্তা কংগ্রেস বন্ধু দিচ্ছেন সেটা অন্য রাজনৈতিক দলও করতে পারতো, এটা স্বাভাবিক বিষয়ের মধ্যে আছে। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি এই জঙ্গি, আমি একটা সিম্পল প্রশ্ন করছি, মানে অবশ্যই সমস্ত শ্রদ্ধা রেখে অবশ্যই, বাট যেহেতু মানে টেকনিক্যালি তথ্যগতভাবে এই আলোচনাগুলো জরুরি, যে এখনো পর্যন্ত গনি খান প্রয়াত হওয়ার পর এখনো পর্যন্ত গনি খানের নামে মালদায় ভোট হয়, কোতোয়ালির নামে মালদায় ভোট হয়। আপনি কি বলতে চাইছেন যে জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের নামে ভোট হয় না? আপনি কোতোয়ালির কথা বলছেন, দেখুন জঙ্গিপুরে কি তা নয়? দিদি, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত ইংরেজ বাজার ইংলিশ বাজার বিধানসভা। না, আমি ওটার কথা বলছি না, আমি বলছি এখনো তো গনি খান সেই সময় 80-র দশকে কি করেছিলেন সেটার রেশ তো এখনো পর্যন্ত রাজনৈতিক মহলে চর্চিত হয়। আপনি কি অবশ্যই। বলছেন যে সেই কন্ট্রিবিউশন যেটা জঙ্গিপুরে, সেই কন্ট্রিবিউশন প্রণব মুখোপাধ্যায়ের নেই? কন্ট্রিবিউশন তো এই জঙ্গিপুরের ক্ষেত্রে তিনার আছেন, তিনি সাংসদ ছিলেন। সেক্ষেত্রে তার যে কাজ, দিদি বারবার এই ব্যাপারটা আমি বোঝাতে চাইছি আপনাকে, তার যে কাজ সাংসদ হিসাবে সেই কাজটা তিনি জঙ্গিপুর লোকসভার মধ্যে করেছেন, স্বাভাবিক বিষয় আছে। আমি সোমনাথ দার কাছে আসি, কারণ সোমনাথ দ্বারা এবারের নির্বাচনের আগে আমরা যদি দেখি যে গত 10 বছর কংগ্রেসের সঙ্গেই হাতে হাত মিলিয়ে তারা নির্বাচন লড়েছেন। যদি একটা দুটো ব্যতিক্রম ধরে নেওয়া যায়, যেমন 2019-এ আমরা দেখেছি সেখানে ব্যতিক্রম ছিল, সেখানে আসন সমঝোতা হয়নি, একটি দুটি আসনে সেখানে বন্ধুত্বপূর্ণভাবে ছাড় দেওয়া হয়েছিল, এছাড়া বাকি তারা আলাদাভাবে লড়েছিলেন। হ্যাঁ, আমরা তো বৃহত্তর স্বার্থের কথা ভেবে আজকে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় যে রাজনৈতিক পরিবেশটা বিরাজ করছে, গোটা ভারতবর্ষে একটি রাজনৈতিক দল তারা ঘৃণার চাষ করছে গোটা ভারতবর্ষে, এবং সম্প্রীতির যে পরিবেশ, ধর্মনিরপেক্ষতার যে আদর্শ, তাকে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আমাদের খুব আতঙ্ক লাগে যে এই যে ঘৃণার চাষ ভারতবর্ষের সমাজের অভ্যন্তরে করা হচ্ছে, জানি না কটা প্রজন্ম লাগবে এই ঘৃণাটাকে মুছে ফেলতে মানুষের মন থেকে। ফলে এইটাকে আটকানোর জন্য আমরা আমাদের পার্টি কংগ্রেসে আমরা ডিসিশন করেছিলাম যে গোটা ভারতবর্ষে যদি আজকে এই সাম্প্রদায়িক শক্তির উত্থান, আমার এখানে একটা প্রশ্ন আছে, যে যদি এটাই হয় যে আপনার নিশানা হচ্ছে সুরজিৎ বাবুদের দল অর্থাৎ বিজেপি, আমার বক্তব্য যে যদি মহান স্বার্থে কোট আনকোট আপনার কথা মতো দেশব্যাপী ঘৃণার চাষ করছে বিজেপি, সেটাকে কাউন্টার করতে, তাহলে কেরালে আপনারা বাম কংগ্রেস জোট করেননি কেন? না, কেরালে তাহলে বাম কংগ্রেস হাত মেলাননি কেন? বিষয়টা হচ্ছে যে কেরালার নাকি অস্তিত্ব রক্ষার স্বার্থে? যদি আপনার যদি সার্বিক একটা বৃহত্তর স্বার্থই থাকে কোট আনকোট আপনার কথার মতো ঘৃণার চাষ রুখতে, তাহলে তো গোটা দেশ জুড়েই সেটা করা দরকার, তাহলে সেটা কেরালায় গিয়ে থমকে যায় কেন? না, গোটা দেশ জুড়েই তো এটা করা হয়েছে। ইন্ডিয়া জোট যেটা করা হয়েছিল গোটা দেশ জুড়ে, তাতে বামপন্থীদের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু কেরালার ক্ষেত্রে রাজনৈতিক প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। তার মানে হচ্ছে যেখানে যেমন সেখানে তেমন? না না না, তা নয়। যেমন এখানে এলে ইন্ডিয়া জোট বক্তব্যে পড়ে, না বাংলা এলে ইন্ডিয়া জোট বক্তব্যে পড়ে। না না না, এটা ঠিক কথা নয়। কেরালার প্রেক্ষাপট হচ্ছে কেরালার মানুষ বিজেপিকে ওখানে মুছে দিয়েছে। বিজেপি কোনো শক্তি নয় কেরালায়। বিজেপির যে ঘৃণার রাজনীতি 2016 যখন বাম কংগ্রেস জোট হয় তখন বিজেপির এখানে কত পার্সেন্ট ভোট ছিল? 2016 যখন বাম কংগ্রেস জোট হয় প্রথমবারের জন্য, তখন এখানে পশ্চিমবঙ্গে বিজেপির কত পার্সেন্ট ভোট ছিল? না, তখনও ছিল বিজেপি, তো তখন শক্তি। 2016-তে তো আমরা তৃণমূলকে ঠেকানোর জন্য এখানে জোট করেছিলাম। যে তৃণমূল, আমাদের লড়াইটা আপনি আমাকে বলতে দিলেন না, আমাদের লড়াইটা ছিল, আমরা পার্টি কংগ্রেসে এটা ঠিক করেছিলাম যে ভারতবর্ষের ক্ষেত্রে যেমন সাম্প্রদায়িক বিজেপিকে আমরা মোকাবিলা করার জন্য অবিজেপি দলগুলোকে আমরা একত্রিত করব, সেরকম পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করার জন্য এখানে অবিজেপি অতৃণমূল কংগ্রেস যে দলগুলো আছে তাদেরকে আমরা এক প্ল্যাটফর্মে এনে আমরা তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব। এটাই ছিল আমাদের লিখিত ডিসিশন। এখানে কোন রকমের কোনো হেজিমনি নাই বা কোনো কিছু নাই। সুরজিৎ রেসপন্ড করতে চাই। সুরজিৎ, সারা ভারতবর্ষ জুড়ে আপনি বামপন্থী রাজনীতি দেখবেন, তাদের এক একটা রাজ্যে এক এক রকম স্ট্যান্ড। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একরকম স্ট্যান্ড, কেরালার ক্ষেত্রে একরকম স্ট্যান্ড, ত্রিপুরার ক্ষেত্রে একরকম স্ট্যান্ড। তারা বিভিন্ন স্ট্যান্ড নিয়ে রাজনীতি করে। এই পশ্চিমবঙ্গে তিনারা কার যে বিরোধী এটাই পরিষ্কার করতে পারছেন না সাধারণ মানুষকে। জঙ্গিপুরের ক্ষেত্রেও তাই, তারা কার বিরোধী? বিজেপির বিরোধী, না তৃণমূলের বিরোধী, না কংগ্রেসের বিরোধী? তার পূর্ব যে পরিস্থিতি হয়েছে এখানে দেখবেন 2021 বিধানসভা নির্বাচনে জোটের মাধ্যমে এখানে লড়াই করেছে, এবার তিনারা করতে পারছেন না।
কি এমন এবার 2026 নির্বাচনে হলো এই জঙ্গিপুরে? একটা সময় সোমনাথ দ্বারা আরএসপি কে এই সিট ছেড়ে দিতেন, এবার তারা বামপন্থী সংগঠনের সিপিএম কে এই সিট ছেড়েছেন এবং যে প্রার্থী হয়েছেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা তো জানি এখানে অঘোষিত জঙ্গিপুরের মানুষের কাছে একটা চিন্তন ছিল যে জঙ্গিপুর বিধানসভায় মাননীয় সোমনাথ দা এখানে নমিনেটেড করবে, কিন্তু সেই জায়গায় অন্য কেউ প্রার্থী হলো। শুধু তারা একটা চিন্তা ভাবনা করছে যে এই সিটে যে কোনো মূল্যে সেটিং করে বিজেপি কে রুখতে হবে, বিজেপি কে হারাতে তার হবে, মানে এটাই তৃণমূলের তাদের মূল সুবিধা করে উদ্দেশ্য। দিতে হবে। এক সেকেন্ড, একদম একদম। এক সেকেন্ড, গৌতম দার রেসপন্স নিয়ে একটু। আমি আমাদের এই জঙ্গিপুরে অ্যাকচুয়ালি সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, এরা শীত ঘুম দেয়। শীতের সময় যেরকম ব্যাঙ ঢুকে যায়, সেরকম মানুষের এরা কাজে কর্মে বা উন্নয়নের ক্ষেত্রে বা সারা বছর মানুষের সঙ্গে থাকে সেটা না, নির্বাচনের সময় কয়েকজন উঠে আসে, সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া কিছু নেই, এদের কোনো সংগঠন বা নীতি আদর্শ, সেই নীতি আদর্শ জলাঞ্জলি সব দিয়েছে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড যেটা, সেটা এখনো অব্যাহত আছে। এক সেকেন্ড, সরকারে থাকলে পরে অনেক কিছু কাজ করার সুবিধা আছে, আর সরকারে না থেকে বিরোধী পক্ষ থেকে আজকে অধীর চৌধুরী সারা বাংলায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে যে লড়াই করছে, এবং প্রণববাবুকে নিয়ে এসে এই মুর্শিদাবাদ জেলায় যেভাবে উন্নয়নের তিনি প্রচেষ্টা করেছিলেন এবং এখনো অনেক ব্যাপারে করেন, উনি যখন এমপি ছিলেন বহরমপুরের আজকে ফ্লাইওভার থেকে আরম্ভ করে যতগুলো করছেন উনি, তাদের সরকারে থেকে তৃণমূলায় 15 বছর হতে চললো। কি এমন একটা বলুন তো, প্রণব মুখার্জি যাওয়ার পর এমন কি একটা কাজ করেছে দৃষ্টান্তমূলক, যেটা বলতে পারে যে প্রণববাবুর কাজকে আমি আরো বেশি দ্রুত করেছে? পিএফ অফিসটা ছিল এখানে, শ্রমিকদের কথা বললেন উনি, আমার ভাই শ্রমিকদের কথা, শ্রমিকদের জন্য পিএফ অফিস নিয়ে আসলো টিটাগড় থেকে, সেটাকে উঠিয়ে দিলেন, আপনারা রাখতে পারলেন না। আবার কি এমন কিছু আর মানে কাজ করেছে বলুন তো? আজকে রাস্তাঘাটের কি অবস্থা? প্রথম থেকে 11 সালে আমাদের সঙ্গে জোট হয়েছিল, আমরা করেছিলাম, প্রণববাবু, চিদম্বরম কোটি 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 টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছিল। মাওবাদীদের অত্যাচার ছিল, সেটা 1600 কোটি টাকা তখনকার দিনে আমাদের চিদম্বরম সাহেব দিয়েছিলেন। প্রণববাবু বহু টাকা, মমতা ব্যানার্জি যা ডিমান্ড করেছিলেন, প্রণববাবু অত্যন্ত স্নেহ করতেন তাকে, তাকে তাই দিয়েছিলেন। তখন খুব রাস্তাঘাট হচ্ছিল, কাজ হচ্ছিল। এখন রাস্তাঘাট দিয়ে জানতো আপনি কোনো রিপেয়ার আছে? কি অবস্থায় রাস্তাঘাটের রয়েছে? আজকে ডব্লিউবিপিটিসিএল এর কথা বলছে কর্মকরা, সেখানে তো সিপিএফ থেকে, সেন্ট্রাল পাওয়ার ফান্ড থেকে প্রণববাবু টাকা এনে দিয়েছিল। বামপন্থী তখন যদি বুদ্ধদেব ভট্টাচার্য আবেদন করেছিলেন প্রণববাবুর কাছে, উনি টাকা এনে দিয়েছিলেন। এবং অধীর চৌধুরীর সেদিনকে জমি আন্দোলন চলছিল চারিদিকে বাংলার বুকে মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেদিন অধীর রঞ্জন চৌধুরী ছিল বলে আজকের এই ডব্লিউবিপিটিসিএল হয়েছে। কিসের শ্রমিক? আজকে শ্রমিকদের কথা বলছে, শ্রমিকদেরকে 12 ঘন্টা করে কাজ করানো হয়, ইঞ্জিনিয়ার পাস, বিবিএ, এমবিএ ছেলেরা, ইঞ্জিনিয়ার ছেলেরা আজকে কিভাবে তারা পরিশ্রম করছে, কোন ইউনিয়নকে কাজ করতে দেওয়া আমি হয়? এই প্রসঙ্গে আসবো। ভয় ভীতি দেওয়া হচ্ছে। আমি এক্স্যাক্টলি এই প্রসঙ্গে আসবো, এবং শ্রমিকদের প্রসঙ্গ, বিড়ি শ্রমিকদের প্রসঙ্গ, পরিযায়ী শ্রমিক, আমরা জানি মুর্শিদাবাদ থেকে বহু মানুষ রুটি রুজির সন্ধানে অন্য রাজ্যে এখনো যান। আমরা করোনা কালে দেখেছি যে কি হয়রানির মধ্যে দিয়ে তারা ঘরে ফেরার আপ্রাণ চেষ্টা করেছেন। সেই প্রসঙ্গগুলোতে আমরা নজর দেব। একটা ছোট্ট ব্রেক আমাকে তার আগে নিতেই হবে, ব্রেকের পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান জঙ্গিপুর থেকে সরাসরি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান জঙ্গিপুর থেকে সরাসরি। আমার সহকর্মী কল্যাণ আমার সঙ্গে রয়েছেন। আমি কল্যাণকে বলবো খুব সংক্ষেপে অডিয়েন্স থেকে দুটো প্রশ্ন নিয়ে নিতে। হ্যাঁ প্লিজ। স্টেজে আমরা উন্নয়নের কথা শুনছি, উন্নয়ন যদি দেখতে হয় তাহলে আমরা কলকাতা টিভিকে বলবো ফিল্ডে নেমে উন্নয়নটা দেখতে হবে। আমরা জঙ্গিপুরে বাস করছি, জঙ্গিপুরের নাগরিক। আমাদের জঙ্গিপুর পৌরসভা থেকে ঠিক মতন আমরা পানীয় জলটা সরবরাহ পাই না, এবং মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় পানীয় জল, যেটা মানুষের প্রত্যেক দিনের দরকার, সেটা আমরা সময় মতন পাই না এবং দিনের পর দিন বন্ধ হয়ে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে রাস্তাঘাট। এই যে উন্নয়ন এত হচ্ছে, এত করছে বলছেন আপনারা স্টেজে, উন্নয়নটা দেখেন প্রতিটা গলিতে রাস্তার কি হাল হকিকত। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন গৌতম বাবু। সার্বিক আমাদের জঙ্গিপুর, আমি বিধানসভার কথা বলছেন না গোটা এই জঙ্গিপুর শহরের কথাই তো উনি বললেন, পুরসভার কথা বললেন। পৌরসভাতে আমাদের কাজ
কন্টিনিউ চলছে। পাইপ লাইনের কাজ, পানীয় জল বা রাস্তা পানীয় এগুলো তো জলের কাজ, বেসিক নিডস। মানুষের জনসংখ্যা বাড়ছে, সেই হারে মানুষের ঘর বাড়িও বাড়ছে, সেই অনুপাতে পানীয় জলেরও কাজ চলছে। পৌরসভাতে আমাদের জলের অনেকগুলো প্রকল্পের কাজ সেই নেওয়া হয়েছে নতুন নতুন ভাবে, সেগুলো কাজ চলছে। কিছু আপনারাই যে বলেন যে এমন উন্নয়ন হয়েছে যে 90% কাজ, 95% কাজ হয়ে অবশ্যই গেছে। অবশ্যই 90% কাজ, 95% কাজ হয়েছে বলেই তো মানুষ আজও আমাদের কাছে আছে। আমি আরেকটা প্রশ্ন নিয়ে ওখান থেকে 1 সেকেন্ড বলুন প্লিজ। আমার সকলকেই হ্যাঁ, সরাসরি দলের লোক প্রশ্নে আছে। আসুন। কার উদ্দেশ্যে আপনার প্রশ্ন? প্রশ্ন আমার একটাই যে আমরা এই জঙ্গিপুরবাসী বা জঙ্গিপুরের আশেপাশে যতগুলো আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বলতে আমরা পথশ্রী প্রকল্পের রাস্তাঘাট হয়েছে এবং খারাপ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন যে দিন দিন যে হানাহানি চলছে, সাম্প্রদায়িকতা আসছে, এইটা থেকে কি আমরা এই এলাকার বাসী বা আমাদের ভারতবর্ষের লোক মুক্ত হবে না কোনোদিন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। এবং আমি এই প্রশ্নটা আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। এই প্রশ্নটা নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব, কারণ এই জঙ্গিপুর বা মুর্শিদাবাদে সাম্প্রতিক বেশ কিছু ঘটনা যেটা এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যে যেটা নিয়ে আলোচনা প্রয়োজন, আবার একই সঙ্গে আমাদের প্রত্যেককে অত্যন্ত দায়িত্বশীল হয়ে এই আলোচনাটা করা প্রয়োজন। আমি ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ দিকটা তোলার জন্য। আমি আসবো, কিন্তু আমি আপনার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, আমি একটু পরের দিকে এই প্রসঙ্গে আসছি। আমি এই জায়গায় দাঁড়িয়ে একটু বিড়ি শ্রমিক, অন্যান্য শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ যে বলছিলাম, বিড়ি শ্রমিকদের অবস্থা কি অবস্থায় আছে খুব সংক্ষেপে, সুরজিৎ বাবু। হ্যাঁ, দেখুন, মুর্শিদাবাদ মানেই বিড়ি শ্রমিকদের সংখ্যা বেশি। সব সময় দেখুন, একটা সময় সিপিএম এই এলাকায় রাজত্ব করেছে, বিড়ি শ্রমিকদের ঠিকঠাক মজুরি দিতে পারেনি। পরিযায়ী শ্রমিকও এখানে প্রচুর আছে। উন্নয়নের কথা গৌতমদা বলছেন জঙ্গিপুর পৌরসভায়। আজ জঙ্গিপুরবাসী হিসাবে আমাদের লজ্জা হয় যে জঙ্গিপুর পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত বলাটাও ভুল হবে, 2022 পৌরসভা নির্বাচনে গোটা মুর্শিদাবাদের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সাক্ষী আছে এই পৌরসভায় কিভাবে লুটোরাজ করে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কাউন্সিলর আমি উত্তর নেব গৌতমদার কাছ থেকে। তার আগে আমি একটু সোমনাথদার কাছে যাই। সোমনাথদা, শ্রমিকদের অবস্থা কি? এবং দেখুন, এর আগে তো 34 বছর আপনারা এখানে ক্ষমতায় ছিলেন। এই জঙ্গিপুর মহকুমায় প্রায় 10 লক্ষ বিড়ি শ্রমিক আছে এবং বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত তারা। বামফ্রন্ট সরকারের আমলে বিগত দিনে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার এবং রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, নির্দিষ্ট সময় অন্তর বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হতো। আজকে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার। দুটো সরকারের কাছে আমাদের প্রশ্ন যে বিড়ি শ্রমিকদের মজুরি যেভাবে বিড়ি মালিকরা ফাঁকি দিচ্ছে, তার জন্য দুটো সরকারের পদক্ষেপ কি? শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার বিড়ির ওপরে 10% সেস কাটে, যে টাকাটা বিড়ি শ্রমিকদের কল্যাণের জন্য খরচ করা দরকার। তাহলে কেন্দ্রীয় সরকারের যারা সমর্থক এখানে আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে 10% শেষের টাকা, আমি 2000 সাল পর্যন্ত 2011 সাল পর্যন্ত হিসাব বলতে পারি 1400 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে জমা ছিল। আজকে সেই পরিমাণটা কয়েকশো গুণ বেড়েছে। তাহলে সেই পরিমাণ টাকা বিড়ি শ্রমিকদের বাড়ির তৈরির জন্য, তাদের হসপিটাল তৈরির জন্য, একটা তারাপুরের হসপিটাল কেন্দ্রীয় সরকার পরিচালিত হসপিটাল আজকে সাববাস করে, ডাক্তার নাই সাববাস করে। তাহলে এই যে উন্নয়নের কথা সুরজিৎ বাবুরা বলছেন বা অন্যান্যরা বলছেন, তাহলে কেন্দ্রীয় সরকারের যে 10% যে বিড়ি শ্রমিকের শেষের টাকা, এই টাকা বিড়ি মালিকরা বিভিন্ন ভাবে ফাঁকি দেয়। আমি কিন্তু এখানে আমরা একটু কোথাও দেখি না কেন্দ্রীয় অজয়দার সরকার কাছে কোনো আসি, ব্যবস্থা গ্রহণ শ্রমিকদের করে। কি পরিস্থিতি? শ্রমিকদের যেটা বললেন আমাদের নূপুর সোমনাথ সিংহ রায় মহাশয়, সত্যি কথা, বামপন্থারা কিন্তু স্বীকার করতে হয় আমাদেরকে। আমরা স্বীকার করি যে শ্রমিকদের জন্য অ্যাকচুয়ালি বামপন্থারা খুব ভালো রকম আন্দোলন করে এবং জানে। আমি আইএনটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমরাও করি, কিন্তু বামপন্থারা করে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের ব্যাপার দেখুন যে আজকে শ্রমিকদের, শুধু বিড়ি শ্রমিক বলে নয়, কোনো শ্রমিকদের আজকে কোনো নিরাপত্তা নেই। বিড়ি শ্রমিক তো আছে এখানে, আপনি জানেন যে কার্পেন্টারের একটা বিখ্যাত মুর্শিদাবাদ জেলা, সারা বিশ্বের মধ্যে নামকরা কার্পেন্টাররা এখানে থাকে। তারা আজকে বিদেশে চলে যেতে হচ্ছে, তাদেরকে আজকে আবুধাবি, দুবাই, আমাদের ভারতবর্ষের মধ্যে কেরালা, তাদেরকে যেতে হয়। পরিযায়ী শ্রমিককে তারা মৃত্যুর মুখে আজকে বিজেপির পাল্লায় পড়ে ওখানে আজকে উড়িষ্যা থেকে আরম্ভ করে সব জায়গায় তাদেরকে হত্যা হতে হচ্ছে। আজকে এখানে কোন রকম একটা সে ব্যবস্থা নাই
যেটা করে দিতে গিয়েছিল প্রণব মুখার্জি, অধীর রঞ্জন চৌধুরীরা এখানে, এই যে তারাপুর হসপিটালের কথা সবটা মনে করালেন, তারাপুর হসপিটালটা তো প্রণববাবু করেছিল, সেটাকে কি পারলো না? এখানে তৃণমূল সরকার, বিজেপি সরকার এটাকে আরো বড় করে একটা ইএসআই হসপিটাল নাই, ভাবতে পারেন? এত শ্রমিক এখানে, পরিযায়ী শ্রমিক, মানে আমাদের এই কার্পেন্টার থেকে আরম্ভ করে এই বিদ্যুৎ শ্রমিকদের এখানে একটা ইএসআই হসপিটাল নাই? এত বড় মুর্শিদাবাদ জেলায় এত কোটি কোটি টাকা শেষ দেওয়া হয় বিড়ি থেকে। আজকে আপনি জেনে রাখুন যে এইখানে যত সাব ডিভিশনে পুলিশ অফিসার থেকে আরম্ভ করে, এসডিও থেকে আরম্ভ করে, ক্লার্ক থেকে আরম্ভ, যত বেতন সমস্ত বিড়ি ট্যাক্সের টাকায় হয়। অথচ এই বিড়ি শ্রমিকরা যারা এই বড়লোক করেছে, আজকে এমপি এমএলএ করেছে, সেই শ্রমিকদের জন্য একটা ইএসআই হসপিটাল হয় না? খুব গুরুত্বপূর্ণ point। আজকে এক second, আমি উত্তর NTPC, নিই। আজকে WBPTCL, আজকে অম্বুজা, উত্তর নিই, please। আজকে আল্ট্রা, এগুলো যে তৈরি হয়েছে প্রণববাবুর জন্য, খুব সংক্ষেপে আমি কিন্তু উত্তর নিই, আজকে please। এক second, ইএসআই হসপিটাল এক second, একটা ইএসআই হসপিটাল কেন হলো না সুরজিৎ বাবু? কেন এই যে শেষ কাটা 10% শেষ কাটা সত্ত্বেও শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য কি করা হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গে যে সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ, প্রত্যেকটা কাজে আপনারাও সাক্ষী আছেন বিগত দিন থেকে, যে প্রত্যেকটা কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জঙ্গিপুরের মধ্যেই আপনারা জানেন, তালাই রোডের পাশ দিয়ে ভারতমালা প্রকল্পের মধ্য দিয়ে যে রাস্তার বরাদ্দ হয়েছিল, সেইটাও জমি অধিগ্রহণ বর্তমান সরকার দিতে পারেনি। আমাদের চিন্তা ভাবনা আছে তারাপুর হসপিটাল নিয়ে। আমরা দীর্ঘদিন ভাবে আমাদের উচ্চস্তরের নেতৃত্ব মন্ত্রীরা এলেই আমরা সেখানে যাই এবং সেখানকার উন্নয়নের সেই হসপিটালকে নতুন আধুনিকীকরণ করার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা থাকবে। এবং রাজ্য সরকারও আমরা আগামী এই 2026 নির্বাচনের মধ্য দিয়ে যদি আসি এই রাজ্যে, অবশ্যই আমি সেখানকে উত্তর নিই নিয়ে আমরা গৌতমদার ভাবনা কাছ চিন্তা থেকে। করব। রাজ্য সরকারই এটা করতে বাধা দেয় এমনটা দাবি করছেন সুরজিৎ দাদার, এবং একই সঙ্গে সম্পূর্ণ- সোমনাথ বাবু এবং অজয় দা দুজনেরই প্রশ্ন যে রাজ্য actually- সরকারের তো একটা ভূমিকা রয়েছে। অ্যাকচুয়ালি বিরোধীদের কাজ বিরোধী কথাবার্তা বলা, কিন্তু আমাদের জঙ্গিপুরে তথা এই মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকের পাশে না সিপিএম পার্টি আছে, না বিজেপি আছে, না কংগ্রেস আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে প্রত্যেকটা শ্রমিককে সেই আওতায় অন্তর্ভুক্ত করেছে। যে একটা শ্রমিক কাজ করতে গিয়ে, যে কারো ভগবান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে কেউ মারা গেলে, কেউ যেন না মারা যায়, তাহলে সেই পরিবার যদি কেউ মারা যায়, আমরা তাহলে সেই পরিবারের পাশে কে থাকবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার বিধায়ক, কিন্তু আমার প্রাক্তন আমার- মন্ত্রী আমার আমার একটাই জাকির প্রশ্ন, সাহেব, আমার একটাই প্রশ্ন যে শ্রমিকরা যে কাজ করেন তাদের কাজের মতো একটা পরিবেশ, তাদের বেসিক যে সুরক্ষা, কাজের যে সুরক্ষা, তাদের যে বেসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সুরক্ষা, এগুলোর তো ব্যবস্থা করতে হবে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সুপার স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, ব্লকের স্বাস্থ্যকেন্দ্র চলেছে। আর বিজেপি, যেটা আমি বলছিলাম, পরিকল্পিতভাবে তারা এগুলো বন্ধ করেছে। কেন্দ্রীয় যেগুলো প্রকল্প, যেগুলো আপনার যে পিএফ যেটা এবং হসপিটালে যে উন্নয়ন করে, যেটা শ্রমিকদের ক্ষেত্রে কেন্দ্রীয় যে প্রকল্পের কাজগুলো, তারা এখানে সাংসদ, এখানে রাজ্যে মন্ত্রী আছে, তা সত্ত্বেও তারা 12 বছর ধরে মানুষকে মিথ্যাচার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আর মিথ্যাচার প্রতিশ্রুতি আমি বাস্তবায়িত আসবো, কিছু একটা করছে না। ব্রেক আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ভোটের ক্যারাভ্যান নিয়ে ফিরছি জঙ্গিপুর থেকে সরাসরি। দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরিলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান জঙ্গিপুর থেকে সরাসরি। আমরা যখন এই আলোচনা করছি, জাস্ট বিরতির আগে এক দর্শক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন যে সাম্প্রতিক কালে আমরা এই জঙ্গিপুর বা এই মুর্শিদাবাদে এমন সমস্ত আমরা ঘটনা দেখেছি, অনভিপ্রেত ঘটনা দেখেছি, যে ঘটনাগুলোর সঙ্গে আমরা বাংলায় পরিচিত ছিলাম না। আমি আবারও বলছি যে সে প্রসঙ্গে আমরা যখন আলোচনা করছি, কারণ এই ঘটনাগুলো এখন বাস্তব, কিন্তু আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হয়ে আলোচনা করতে হবে। আমি প্রত্যেক স্পিকারকে বলবো যে এই মঞ্চে অন্তত এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব তখন যেন দায়িত্বশীল হয়ে আলোচনা করি।
আমি এই প্রসঙ্গে সরাসরি সুরজিতের কাছে আসবো প্রথমে। সুরজিৎ, এই যে বিভাজনের রাজনীতি, এই যে পোলারাইজেশন, এই যে নানা রকম ভাবে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে নিয়ে এমন কিছু মন্তব্য যেগুলো অভিপ্রেত নয়, এর দায় কি অস্বীকার করতে পারেন? মফেদি কোনোভাবেই বিজেপি সাম্প্রদায়িকতার কথা জঙ্গিপুরের বুকে কোনো রাজনৈতিক নেতৃত্ব কোনোদিন বিগত দিনে বলেনি, আজকে ডেটেও বলবে না। আমরা সব সময় মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তার নিদর্শন ভারতবর্ষে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পর যদি পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা আপনারা বলতে চান, কেন্দ্রীয় সরকারের এমন কোনো প্রকল্প উদাহরণ আপনারা দেখাতে পারবেন না যেখানে যেটা ইন্ডিকেট করা হলো আমাকে যে একটা মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা সেই প্রকল্প থেকে বঞ্চিত আছে। সেটা তো সংবিধানই অ্যালাউ করবে না, সংবিধানই অ্যালাউ করবে না। সেই জায়গায় যে নির্দিষ্টভাবে আপনি সম্প্রদায় ভিত্তিক কোনো প্রকল্প নেবেন, সেটা তো এই যে বলছেন কাউকে বঞ্চিত করবে, এটা সংবিধানই অ্যালাউ করবে না। আমাদের সংবিধান তো স্ট্রং, সেটা একদম নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় কারো বদান্যতা না, একদম একদম সেটা আমাদের সংবিধানের বাস্তবতা, সংবিধানে সেটা লিপিবদ্ধ রয়েছে। আমরা বারবার বলেছি, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাসের প্রতি এই সরকার ভারতবর্ষের মাটিতে পরিচালিত হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ সেই আশায় বুক বেঁধে আছি। আমরা প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে, এখানে হিন্দু থাকবে না, মুসলিম থাকবে না, শিখ থাকবে না, পার্সি থাকবে না, সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে কাজ করতে চাই। আমরা অঙ্গীকার করেছি প্রত্যেকটা মানুষকে উন্নয়নের ছোঁয়ায় আমরা এক জায়গায় এনে আগামী দিনের রাজনীতি কিভাবে সত্যিকারের ধর্মনিরপেক্ষ রাজনীতি এই পশ্চিমবঙ্গে করতে হয়, সেটা আগামী দিনে বিজেপি দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গের। আমি একটু গৌতম বাবুর কাছে এখানে আসি। গৌতম বাবু, সাম্প্রতিক অতীতে এই জেলায় একাধিক ঘটনা, এমনকি কয়েক সপ্তাহ আগে জঙ্গিপুরের মধ্যেও যে ঘটনা ঘটেছে, অত্যন্ত অনভিপ্রেত। এবং প্রশ্ন উঠছে, এরকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলার ভার যাদের, তারা অনেক সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। কেন এটা দেখতে হবে? আপনাকে বলি, আইন তো সবার জন্য সমান। আমি যেটা বলছিলাম, আমার সুরজিৎ ভাই যেটা আমাকে আমাদেরকে সামনে দর্শকের সামনে যেটা বললেন যে একটা শ্রেণীর মানুষকে আক্রমণ করা হচ্ছে না। আজকে জঙ্গিপুরে বিজেপির যে প্রার্থী হয়েছেন তার ফেসবুকের প্রতিটা পোস্ট, জাকির হোসেন সাহেব হচ্ছেন একজন সমাজসেবী মানুষ, সব ধর্মের মানুষ, সব জাতির মানুষকে তিনি জনতার দরবারে তিনি সারা বছর পুজোর সময়, ঈদের সময়, শীতের সময়, বর্ষার সময় সব সময় পাশে থাকেন। তিনি কোনো জাত দেখে কথা বলেন না। কিন্তু আজকে সুরজিৎ ভাই এই কথা বলছেন যে আমরা একটা শ্রেণীগতভাবে আমরা মানুষকে করছেন। আজকে গোটা পশ্চিমবাংলা এই জঙ্গিপুরের যে ঘটনাগুলো ঘটে, আমি জানি এক হাতে তালি বাজে না, কিন্তু আমরা বাংলার কালচার, বাঙালির সংস্কৃতি সম্পূর্ণ আমাদের আলাদা। এই বাংলাটা কিন্তু এটাও তো ঘটনা যে ঝাড়খণ্ডে একজন শ্রমিকের রহস্য মৃত্যু হলো, খুব আনফরচুনেট, তদন্ত চলছে। সেই সময় তিনি খুন হয়েছেন, এই অভিযোগে যে পরিস্থিতি তৈরি হলো, এই মুর্শিদাবাদের জাতীয় সড়ক অবরুদ্ধ করে সেখানে সাংবাদিক নিগ্রহ হলো, পরে ঝাড়খণ্ড পুলিশ তো ঝাড়খণ্ডে তো বিজেপি ক্ষমতায় নেই, তাদের তদন্তে তারা বললেন যে ওটা আত্মহত্যার ঘটনা। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু গোটা ঘটনা অত্যন্ত আনফরচুনেট, ক্ষোভ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তা বলে এরকম একটা পরিস্থিতি সেটাও তো চলতে দেওয়া যেতে পারে না। না, এটা বিষয়টা হচ্ছে যে কোনো ঘটনাই কোনো কাম্য নয়, কিন্তু যে ঘটনাগুলো পরিকল্পিতভাবে যে ঘটানোর ক্ষেত্রে যে বিজেপির দুটো আরো বি টিম যেগুলো কাজ করছে, তারা উস্কানিমূলক এলাকায় ছদ্মবেশে গিয়ে, কোন বি টিম? হ্যাঁ, বি টিম অনেকগুলো আছে, অনেকগুলো বি টিম তৈরি করে রেখেছে। সেই টিমগুলো ছদ্মবেশে যায়, মুসলিম এলাকায় গিয়ে বলে মুসলিম এক হও, আর হিন্দু এলাকায় গিয়ে বলে হিন্দু এক হও। এটাই হচ্ছে বিজেপির, এটা হচ্ছে বি টিম। সেগুলো বিভিন্ন রূপে, মানে অন্তত আপনি যদিও কে বি টিম এটা বলতে, এক সেকেন্ড, বি টিম বলতে রাজি হচ্ছেন না, কিন্তু যেহেতু আপনাদের নেতা, মানে আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি মুর্শিদাবাদে দাঁড়িয়ে তিনি অধীর চৌধুরী থেকে হুমায়ুন কবির তাদের প্রসঙ্গ তুলেছেন এবং মিম টিম ইত্যাদি বলেছেন। প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির তো কিছুদিন আগেও আপনাদের টিমে ছিলেন,
ছিলেন যতদিন আমাদের দলের শৃঙ্খলা পরায়ণ নীতি মেনেছিলেন ততদিন 2024-এর ওই চূড়ান্ত আপত্তিকর এবং উস্কানিমূলক ভিডিও, দেখুন, আজকে সেটা আমি- আপনার দলীয় শৃঙ্খলার মধ্যে পড়ে? আজকে আমি দলে আছি, দলের শৃঙ্খলা পরায়ণ মেনে আমি কাজ করছি। দলের শৃঙ্খলা পরায়ণ যেদিনই আমি মানবো না, দল আমাকে যেই জায়গাতে রাখবে না, সেই জনপ্রতিনিধি হোক আর নেতৃত্বই হোক, তো বিষয়টা প্রত্যেকের ক্ষেত্রেই তো সেই জায়গায় ক্ষেত্রে আমাদের দল সেইটা সবসময় বিশ্লেষণ করে। আমি আসবো। আমাদের পশ্চিমবাংলায় দল সব থেকে বৃহৎ হচ্ছে সংগঠনে শক্তিশালী দল, মানুষের উন্নয়নে সব থেকে শক্তিশালী কাজ করেছে। আর যে বিরোধী যে পার্টিগুলো আছে, আমি বলেছি প্রথমেই, এরা শীত সংক্ষেপে। ঘুমে সময় আসে। এক সেকেন্ড, আমি একটু এই প্রসঙ্গে আসি আপনার কাছে, সোমনাথ বাবু, যে এই যে সাম্প্রতিক অতীতে মেরুকরণের রাজনীতি দেখা যাচ্ছে, এবং মেরুকরণের রাজনীতি শুধু নয়, তার জেরে একাধিক অনভিপ্রেত ঘটনা দেখা যাচ্ছে, এটা কেন? দেখুন, বহুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আমরা এটা লক্ষ্য করে দেখছি যে আজকে বিজেপি যে মেরুকরণের রাজনীতি যেটা করতে চাইছে গোটা ভারতবর্ষের বুকে, এই যে আপনি বললেন বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকদের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা, নিঃসন্দেহে আইন হাতে তুলে নিয়ে আমরাও সমর্থন করি না, কিন্তু কেন এটা হচ্ছে আমাদের এই এলাকায়? না, এক সেকেন্ড, প্যালেস্তাইন নিয়ে আপনারা মিছিল করেন, চন্দন দাস, হরগোবিন্দ দাস নিয়ে কটা মিছিল একদম, করেছেন? একদম, নিশ্চয়ই একদম, নিশ্চয়ই। আপনি একদম যদি ঠিক। সোশ্যাল কেন চন্দন দাস, হরগোবিন্দ দাসের পরিবারকে বলতে হচ্ছে যে শুভেন্দু অধিকারী পাশে ছিলেন বলে আমি বিজেপির আপনাকে বলি, হয়ে কথা বলতে আমি হচ্ছে? আন্দোলনটা থেকে এক synthetic সেকেন্ড, হয়ে এক যায়। সেকেন্ড। আমি বলি, হরগোবিন্দ দাসের পোস্টমর্টম থেকে শুরু করে তার ডেড বডি রাত্রেবেলায় বাড়ি নিয়ে যাওয়া, শ্মশানে নিয়ে যাওয়া পর্যন্ত আমি নিজে উপস্থিত ছিলাম। আমি সোমনাথ সিংহ রায় উপস্থিত ছিলাম। কেন আমি তার কোনো- পরিবার তাহলে সেদিন- ভরসা রাখছেন না আপনাদের সেদিন উপর? কোনো রাত্রে কোনো বিজেপির নেতাকে আমি দেখতে পাইনি। তাহলে আপনারা- কিন্তু কথা হচ্ছে যে ওই যে সেই কথা, রবীন্দ্রনাথের কথা, যে আজকে সেই পরিবারটাকে রাজনীতির আঙিনায় যখন নিয়ে আসা হচ্ছে, তাকে বিভিন্নভাবে তাকে চেষ্টা করা হচ্ছে তাদের রাজনীতির রং লাগানোর, তখন সেই পরিবারটা বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হয়ে পরিবারটা আজকে যে জায়গায় গেছে, কিন্তু সেদিন রাত্রে কোনো বিজেপি নেতাকে আমি হরগোবিন্দ আচ্ছা, দাসের পরিবারের পাশে দেখি। আচ্ছা, এক সেকেন্ড, আমি তাহলে শুধু দ্বিতীয় হচ্ছে- এক সেকেন্ড একটা কথা মেনশন করি। আপনি যেহেতু শুরু থেকে ছিলেন, তাহলে আপনি নিশ্চয়ই মনে করবেন যে প্রাথমিকভাবে মুর্শিদাবাদ সিপিআইএম এর বিবৃতিতে তিনজন নিহত হয়েছিলেন, একজনের নাম থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে চন্দন দাস, হরগোবিন্দ দাসের নাম ছিল না। বিতর্কের মুখে পড়ে পরে একটা রিভাইজড বিবৃতি না হয়, না, তাহলে এটা সেটা ঠিক না। উচিত হয়নি? এটা ঠিক না। প্রথম আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি হরগোবিন্দ written দাস বিবৃতির চন্দন কথা দাসের বলছি। বাড়িতে গেছিলেন, প্রথম আপনি পৌঁছেছিলেন। written বিবৃতির কথা বলছেন, তখনও যেদিন আপনাদের তখনও যে written বিজেপির বিবৃতি কোন হয়েছিল। নেতা তার বাড়িতে পৌঁছায়নি। প্রথম আমাদের পার্টির নেতা পৌঁছেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে বিবৃতি না, কেউ দিয়েছিলেন। এক সেকেন্ড, আমার এখানে পয়েন্ট আছে। কেউ আমার পরে এক সেকেন্ড, কেউ যদি নিহত হন যে কোনো কারণে, এটা তো রেস নয় যে কে তার প্রথম বাড়িতে পৌঁছলেন সেটা দিয়ে বিচার্য হবে যে কে তার না, পাশে হয়েছেন। আমরা এটা তীব্র- রেস না, তাহলে তো উজেইন বোল্ট কে এনে পার্টিগুলো পুষবে যে কেউ মারা গেলে দৌড়ে তার বাড়িতে পৌঁছানোর না, না, জন্য। সেখানে দাঁড়িয়ে তীব্র ভাষায় আমরা এই ঘটনার নিন্দা করেছি এবং আমরা এই কথা বলেছি যে এই ঘটনা অনভিপ্রেত। কিন্তু যে ঘটনা আপনি যেটা বললেন যে বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকদের যে অবরোধ, রাস্তা অবরোধ, আপনাকে প্রেক্ষাপট ভাবতে হবে যে কেন ঘটছে আজকে এই ঘটনা। অবরোধ, রাস্তা অবরোধ নয়, অন্যায়। তারপর যে তাণ্ডব চলেছে, হ্যাঁ, তাণ্ডব চলেছে। সাংবাদিকরা একদম। নিগৃহীত না, হয়েছেন। নিশ্চয়ই সেটা অন্যায়, কিন্তু মানুষ কেন আইন হাতে তুলে নিচ্ছে আপনি জানেন না। হাজার হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু মুসলিম নির্বিশেষে উড়িষ্যায় মার খেয়ে আমাদের এই এলাকায় চলে এসেছিল, এলাকা ছেড়ে দিয়ে হাজার হাজার পরিযায়ী শ্রমিক। বিজেপি সরকার, আমরা উড়িষ্যার রাজ্যপালকে মেল করেছিলাম, মুখ্যমন্ত্রীকে মেল করেছিলাম, আমি নিজে 4 দিন উড়িষ্যায় গিয়েছিলাম ভুবনেশ্বর শহরে। এক সেকেন্ড, কিন্তু কোনো অধীর পদক্ষেপ রঞ্জন চৌধুরী, ঈশা কোনো খান সরকারের চৌধুরী, পক্ষ থেকে গ্রহণ এক সেকেন্ড, করা অধীর রঞ্জন চৌধুরী, ঈশা খান চৌধুরী তারা হরিয়ানা গেছিলেন, তারা ওড়িশা গেছিলেন, মোহাম্মদ সেলিম গেছিলেন, হ্যাঁ, মোহাম্মদ সেলিম গেছিলেন হ্যাঁ। হরিয়ানা গেছিলেন, ওড়িশা গেছিলেন, কোথায়? যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন সেখানে হ্যাঁ, গেছিলেন। উড়িষ্যার ভুবনেশ্বর শহরে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমাবেশ হয়েছে আমাদের পার্টি। না, মোহাম্মদ সেলিম গেছিলেন। না, আমি গেছি, আমি পার্টির সেটাই রাজ্য বলছি। কমিটির সদস্য। পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে পরিযায়ী শ্রমিকদের সংগঠন দেখার গোটা রাজ্যে। আমি নিজে গেছি উড়িষ্যা আমি শহরে। আসবো, আমি একটু এক সেকেন্ড, এক এক করে না, আমি না না, এক এক করে আমি অজয়দার আমি একটা কথা এক সেকেন্ড, বলছি। না না, এক এক করে এক সেকেন্ড অজয়দার কাছে আসবো। অজয়দা, দেখুন, এই যে পোলারাইজেশন পলিটিক্স, আমি বলছি, এই যে আপনি অপ্রীতিকর ঘটনা মুর্শিদাবাদের জন্য বললেন, পার্টিকুলার মুর্শিদাবাদ নিয়ে, শুরুয়াতটা কিন্তু এই জঙ্গিপুর থেকে। দেখুন, একজন রাষ্ট্রনায়ক প্রাক্তন বামপন্থী মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকার যদি না চায় কোনোদিন দাঙ্গা হয় না, তার প্রমাণ ওনারা দিয়ে গেছেন।
এই শুরুটা হয়েছিল এখানে যখন তাজিয়া মিছিল বা এখানে যাই হোক যে মিছিল হচ্ছিল প্রতিবাদে, হঠাৎ করে পুলিশ ঠিক ওমরপুরে NH-12 ঢোকার মুখে পুলিশ হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠিচার্জ করলো, মানুষ ক্ষিপ্ত হলো, মানুষ ভাঙচুর শুরু করলো, সেইটা আস্তে আস্তে স্প্রেড করে গিয়ে শামশেরগঞ্জ পর্যন্ত পৌঁছলো। আর হরগোবিন্দ দাস চন্দন দাস যেটা একমাত্র দিল্লিতে ছিলেন তখন, আমাদের অধীর রঞ্জন চৌধুরী শোনা মাত্র আমাকে বলেছিলেন ফোন করে, ব্যবস্থা করে আমি যাবো, আমরা বাঁচান আমাদেরকে সবাইকে, হিন্দু মুসলিম সবাইকে, ছুটে গিয়েছিলেন এবং শামশেরগঞ্জে সারা রাত ঘুরে, মানে সারা রাত না, বেশ রাত্রি অবধি ঘুরেছিলেন, ঘুরে প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করেছিলেন। শুধু তাই নয়, এই উড়িষ্যাতে যেখানে মার্ডার হয়েছে সেই কোম্পানির কাছে গিয়ে চার্জ করে কোম্পানিকে বলেছে বলুন এখানে যে আর দ্বিতীয় দিন কোনোদিন কোনো মুসলিমের ভাইয়ের এখানে আক্রমণ হবে না। কোম্পানি সেটা স্বীকার করতে বাধ্য হয়েছিল। কোম্পানির যে মালিক অধীর রঞ্জন চৌধুরী গেছিলেন। পরিযায়ী শ্রমিকদের এবং যারা মানে আক্রমণ হয়েছে তাদেরকে প্রত্যেকের বাড়ি গেছে, প্রত্যেকের জায়গায় গিয়েছে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়াই করে সেটা কংগ্রেস এবং তার নাম যেটা এখন অধীর রঞ্জন চৌধুরী। একটা ছোট্ট ব্রেক কারণ অধীর রঞ্জন চৌধুরী ছোট্ট ছিল একটা বলে। ব্রেকের পর এবং আজকে আসবো। শুনুন আরেকটা কথা বলি, প্লিজ একটা ব্রেক নিতেই হবে অজয় দা, ছোট্ট ব্রেক আমায় টাইমলি নিতে হবে, ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। আমারও ব্রেকআপ হয়ে যাবে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান। সুরজিৎদার কাছে আসি। সুরজিৎদা, কিন্তু এই মেরুকরণ আপনি একটু আগে বলছিলেন সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আদতে যে এর সঙ্গে বাস্তবের অনেক অনেক ব্যবধান, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। এক সেকেন্ড, ডেফিনেটলি এই যে SIR নিয়ে চর্চা হচ্ছে, আপনাদের কোনো কোনো নেতা গোটা ন্যারেটিভটা এমনভাবে সেট করে নিয়েছেন যে তিনি যদি নির্দিষ্ট এক সম্প্রদায়ের মানুষ হন তার মানেই তিনি রোহিঙ্গা বা তার মানে তিনি অনুপ্রবেশকারী। এটা অস্বীকার করতে পারেন। এখানে জঙ্গিপুরে এসে তার আগে আমরা সংকল্পপত্র অমিত শাহকে প্রকাশ করতে দেখেছি, সেখানে ইউসিসির কথা বলা হচ্ছে। জঙ্গিপুরে এসে ইউসিসি যে অভিন্ন দেওয়ানি বিধি, তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা বলছেন যে চুনকে বাইরে বার করে দেবেন যারা এখানে নাগরিক না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে SIR এ যাদের নাম বাদ যাচ্ছে তাদের মধ্যে 63% হচ্ছে হিন্দু নাম। দিদি, ব্যাপারটা আমি পরিষ্কার করি প্রথম থেকে, যে প্রসঙ্গে আপনি ছিলেন, আমি SIR প্রসঙ্গে আসবো। সোমনাথ দা যেটি বলছিলেন যে সেই দিনকার ধুলিয়ানের যে ঘটনা, সেই ঘটনার যেমন সোমনাথ দা সাক্ষী। এসআইআরটা বললে ভালো হয়। আমি অবশ্যই বলবো, এটাকে শুনে যেতেই হবে। আমি আসবো না গৌতম দা, আমি আসবো। কোনো গৌতম দা এড়িয়ে যাওয়ার বিষয় নেই। মেরুকরণের কথা দিয়ে মফুয়া দিয়ে শুরু করেছেন, আমি SIR দিয়ে শেষ করব। বিষয় হচ্ছে যে মেরুকরণের কথা যেদিন সোমনাথ দা বললো সেদিন সাক্ষী, আমিও কিন্তু সারা রাত সেদিন সাক্ষী, ঘুমোইনি। আপনি যদি আমাদের নেতা দিলীপ ঘোষের ফেসবুক পেজ সেদিন ফলো করেন, সেদিন তিনার বৈষ্ণবনগরে কার্যক্রম চলছিল, বড় সভা চলছিল। সেই সভা শেষ করে অরঙ্গবাদ দপাহাটে তিনার কার্যক্রম ছিল সন্ধ্যে 7টায়, আমরা সেখানে উপস্থিত ছিলাম। সেই ঘটনার পর যখন এই ঘটনা হয়ে গেল, তখন রাস্তা অবরোধ থেকে শুরু করে একাতারে আক্রমণ, সেখানকার মানুষদের কান্না, আমাদের যারা সমর্থক আছে তাদের বাড়িঘর লুট, সেই পরিস্থিতির সাক্ষী আমরা থেকেছি। আমাকে একটা কথা বলুন, যে বাংলার শ্রমিক দেশের অন্য রাজ্যে গেলে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে গেলে, কেন তাদের সুরক্ষা থাকবে না, কেন তাদের নিরাপত্তা থাকবে না, কেন তাদের হেনস্থার মুখোমুখি হতে হবে? এক সেকেন্ড, কেন হতে হবে? কেন আপনাদের তরফ থেকে সেটাকে স্ট্রংলি কন্ডেম করা হয় না? কেন ঈশা খান চৌধুরী বা অধীর রঞ্জন চৌধুরী বা সোমনাথ দ্বারা যাওয়ার আগে আপনাদের যদি নেতারা, আপনাদের মন্ত্রীরা যান, অনেক বেশি কাজ হবে। আপনাদের তো কেন্দ্রে সরকার রয়েছে, আপনাদের যে সমস্ত স্টেটে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে গিয়ে যদি হেনস্থার ঘটনা হয়, আপনারা গেলে বেশি কাজ হবে না? কটা ক্ষেত্রে আপনারা গেছেন? দিদি, আপনাকে আমি বলি যে বারবার অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কোনো শ্রমিক যে কারণেই মৃত্যু হোক, সেটা দুঃখের, কিন্তু বিষয় হচ্ছে সেখানে যদি কোনো শ্রমিক উপরতলার ছাদ থেকেও পড়ে গেছে, সেটা যদি বিজেপি শাসিত রাজ্য হয়, বিরোধী রাজনৈতিক দল বারবার সেখানে বিজেপিকে আক্রমণ করেছে যে বিজেপি শাসিত রাজ্য হলো, কিন্তু কি কারণে হলো? আপনি ঝাড়খণ্ডের কথা তুললেন একটু আগে, কিন্তু আবার একাধিক ঘটনায় দেখা গেছে যে বাংলা বলার অপরাধে, কোট আনকোট অপরাধে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। এটাও তো অস্বীকার করতে পারেন না। যদি একটা হয়, সেই একটাতেও তো আপনাদের অ্যাক্ট করা উচিত। অবশ্যই আমাদের স্ট্যান্ড পরিষ্কার আছে সেক্ষেত্রে। সেখানে কি ক্ষেত্রে হয়েছে, সেখানকার পরিস্থিতি, সেটাও মৌফিয়াদি যাচাই করার বিষয় আছে, কি কারণে সেখানে পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু আমি যে কথায় যাচ্ছিলাম,
গৌতম দা যে কথা বললো যে পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে যে কোনো কারণে তাদের মৃত্যু ঘটলে, তাদের আক্রমণ হলে বারবার সেটাকে বিজেপি শাসিত রাজ্যের উপর চাপিয়ে দেওয়া হয় বিজেপির উপরে। আমরাই কথা বলতে চাই যে গৌতম দা যে উন্নয়নের কথা বলছিলেন, যদি এতটাই উন্নয়ন এই পশ্চিমবাংলায় হয়ে থাকে, যদি পরিযায়ী শ্রমিকের সৃষ্টি না হতো এই পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি আজকে ব্যর্থ, কেন পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে কাজ করতে যায়? সেই পরিস্থিতি আপনাকে লক্ষ্য করতে হবে। ভারতবর্ষের বারবার গর্ব। দোষ চাপিয়ে দিলে হবে না। মুর্শিদাবাদ জেলার শ্রমিকেরা ভারতবর্ষের গর্ব। এই কারণে মুর্শিদাবাদ শ্রমিকেরা যে কাজ জানে, যে ভারতবর্ষের বৈচিত্র্য সৌন্দর্য তৈরি করার ক্ষেত্রে অন্য রাজ্যে সেই শ্রমিকেরা সেই কাজে অতটা পটুত্ব নয়, তাই আমাদের শ্রমিকেরা কে ভালোবাসায় ডেকে নিয়ে যায়। এখন বর্তমানে তারা জাতপাতের মেরুকরণের রাজনীতি দিয়ে বাংলার মানুষকে, আমাদের বাঙালিদের উপরে অত্যাচার, নির্মম অত্যাচার, গণহত্যা আজকে করছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আজকে কান্নাকাটি করছে। সেটা মিডিয়া পার্সনের কাছ থেকে আমরা সেই খবর দেখতে আমি পাচ্ছি আসবো এক সেকেন্ড, সরাসরি। এক এক করে, এক এক করে। মিডিয়া শুধু নয়, একজন পরিযায়ী শ্রমিককে মারা হচ্ছে, তার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে এবং বিজেপির আইটি সেল সেটাকে গোটা ভারতবর্ষে গৌরবান্বিত করার জন্য প্রচার করছে। আর সুরজিৎ বাবুর এখানে বলছেন সবকা সাথ সবকা বিকাশ, দুটো তো মিলছে না। সোমনাথ দা বলছেন এই কথা, সবকা সাথ সবকা তিনি বিকাশ, অন্য রাজ্যের আর কথা পরিযায়ী বলছেন, শ্রমিকদের উপর হরিয়ানার আক্রমণ, কথা দুটো তিনি খাপ এড়িয়ে খাচ্ছে না যাচ্ছেন। একসঙ্গে। তাদেরই কমরেড। না, না, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। সেই রাতে না, ছিল, না, তিনি এক সেকেন্ড, বলতে এক দিতে সেকেন্ড, হবে, এক বলতে সেকেন্ড। দিতে হবে আমাকে। হ্যাঁ। এই কথা বলতে দিতে বলুন, হবে। বলুন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের কথা তিনি বলছেন, তাদের কমরেড। গাজায় যদি কেউ আক্রমণ হয়, সেই মিছিল রঘুনাথগঞ্জের মরাকান্না বয়ে যায় সিপিএম এর মিছিলে, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের পক্ষে এই রঘুনাথগঞ্জ শহরে প্রথম সিপিএম এর আমাদের কোনো কাজ অবশ্যই হয়েছে? মাননীয় এ কথার উত্তর দিতে মুখ্যমন্ত্রী পারবেন না। ব্যানার্জি হয়েছে। এবং আরো আমি বলতে ইন্টারেস্টিং চাইছি, বিষয়, কোন মফিয়াদি, ঘটনাকে আমাদের আরো রাজ্য interesting সরকার বিষয় এখন আছে। পর্যন্ত, এক এক করে, এক এক করে। আমাদের সরকার সেই এখন পরিবারের- পর্যন্ত কোন ঘটনাকে সেই পরিবারের ধামাচাপা খেয়াল। দেয়নি, এই যেটা ঘটনা বিজেপি চায় না। বিজেপি এই- শাসিত এই রাজ্যে, ঘটনা ঘটার পর বিজেপি হরিয়ানার শাসিত রাজ্যে মুর্শিদাবাদের মানুষ, আমি উত্তরপ্রদেশে, জঙ্গিপুরের মানুষ, এই উত্তরপ্রদেশে ঘটনা ঘটে যাওয়ার পর তার পরিবারের দায়িত্ব কমরেডদের বা তৃণমূলের বলার ক্ষমতা না, কিন্তু আছে। এক সেকেন্ড, আমি বলছি এক সেকেন্ড, এক আমাদের সেকেন্ড, এক বিরোধী সেকেন্ড, এক দলের সেকেন্ড। তার ছেলে, এক সেকেন্ড। তার পরিবারের পড়াশোনার সবার দায়িত্ব এক নিয়েছে। সেকেন্ড, আমরা এই মঞ্চে এক বলছি সেকেন্ড, আমাকে দায়িত্ব একটা নিয়ে। ব্রেকে যেতেই হবে। তার আগে যদি সোমনাথদার কাছে একটাই প্রশ্ন। সোমনাথদা, আপনি যখন প্রথম থেকে এই বিষয়টার সঙ্গে ছিলেন, তাহলে যে অভিযোগ উঠছে যে আপনাদের অর্থাৎ বামপন্থী আইনজীবী তারা অভিযুক্তদের হয়ে লড়েছেন এই কেসে, সেটা তো নিশ্চয়ই আপনি কি সমর্থন করেন না সমর্থন করেন? একদম। সেটিং চলো, সেটিং চলো, সেটিং চলো। সেটিং সেটিং এটা সেটিং হচ্ছে পরিষ্কার জানতে হবে যে না, এটা আপনি সমর্থন করেন না করেন না? একটা বিষয় যেটা জানতে হবে, এখানে পরিষ্কার হতে হবে গোটা বিষয়টা। একজন আইনজীবী তার একটা নিজস্ব সত্তা আছে। না, না, এইরকম একটা ঘটনা না, বলি, আপনাদের আমি বলি, কমরেড, আপনারা রাত অবধি গিয়ে থেকেছেন, বলতে দিতে সেখানে হবে। অভিযুক্তদের হয়ে না না, আমাকে বলতে দিতে হবে। লড়াটা সেটা আমাকে চলবে। বলতে দিতে একদম হবে। দিদি। আমাদের সবসময় বক্তব্য ছিল ওখানে, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানকে আমরা সেই মিছিলের মধ্যে দেখেছি, সে গ্রেপ্তার হয়নি। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তাকে দাঁড়িয়ে থেকে লুটপাট করতে গ্রামের মানুষ বলেছে, গ্রেপ্তার হয়নি। কিন্তু নিরীহ কিছু প্রশাসন মানুষকে ধরে, ইনভেস্টিগেশন করেছে, নিরীহ কিছু মানুষকে ধরে কোনো চালান দেওয়া ঘটনা, হয়েছে কোনো জায়গায় প্রশাসনের মুখ রক্ষার জন্য। ঘটলে কেউ বসে থাকে না, প্রশাসনের প্রশাসন মুখ রক্ষার জন্য। ইনভেস্টিগেশন ছোট্ট করেছে, একটা- এক এই সেকেন্ড, জায়গাটা ছোট্ট প্রশাসন একটা break তদন্ত নেবো। করেছে, ছোট্ট প্রশাসন একটা তদন্ত break করে আমাকে নিতেই তার হবে। রিপোর্ট দিয়েছে। ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান জঙ্গিপুর থেকে সরাসরি। ভোটের ক্যারাভানে আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমরা রয়েছি জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। আমি অজয়দার কাছে আসবো। অজয়, এই যে গত কয়েক বছরে যেভাবে এই এলাকার, এই অঞ্চলের রাজনীতিটাতে বদল এসেছে, এবং যে হুমায়ুন কবির আপনাদের দলে ছিলেন একবার নয় একাধিকবার, সেই হুমায়ুন কবিরের এই ডিসেম্বরে বাবরি মসজিদের শিলান্যাস, আমরা দেখলাম মিম তাদের এখানে উড়ে আসা, এই হুমায়ুন কবিরের সঙ্গে হাত মেলানো, আমরা দেখলাম যে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন হুমায়ুন কবির, লক্ষ লক্ষ টাকা গোনা হচ্ছে, এরকম একটা প্রেক্ষাপট। এবং তার পরবর্তীকালে সাম্প্রতিক স্টিং ভিডিও, মিমের হুমায়ুন কবিরের হাত ছেড়ে দেওয়া, এই সমস্ত ঘটনাগুলো, এই বিন্দুগুলোকে জুড়লে আমরা কি পাবো? এর কতটা প্রভাব পড়বে? দেখুন, আপনাদের মূলে যেতে হবে। এগুলো শাখা পোশাকা। হুমায়ুন কবির টবির হচ্ছে সাম্প্রদায়িকতার একটা শাখা পোশাকা, নোংরামের একটা শাখা পোশাকা। এর উৎপত্তি স্থল কোথায় আপনাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে যখন
সিপিএমকে বা বামফ্রন্টকে হটাবার জন্য মমতা ব্যানার্জির একটা রেজুলেশন ছিল সিপিএম হটাও, আমাদের রেজুলেশন ছিল বাংলা সোনার বাংলা তৈরি করব। ঠিক বিজেপির একই রেজুলেশন যে ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করতে হবে। ঠিক তারপরে 11 সালের পর আমরা যখন বেরিয়ে এলাম জোট থেকে তৃণমূলের, তখন ওদের উদ্দেশ্য হয়ে গেল সিপিএম তো তাড়িয়েছি, মমতা ব্যানার্জির উদ্দেশ্য হয়ে গেল সিপিএম তো তাড়িয়েছি, এবার কংগ্রেসকে তাড়াতে হবে। এদের দুটো লক্ষ্য এক, কেন্দ্র এবং রাজ্য সরকার। সে কারণের জন্য মাঝে মধ্যে ফুল টস বল মমতা ব্যানার্জিকে দেয় নরেন্দ্র মোদী, অমিত শাহ। তার নাম্বার 1 সিএ, নাম্বার 2 এনআরসিএ, নাম্বার 3 ওয়াকফ বিল, নাম্বার 4 এসআইআর। এগুলো দিয়ে মমতা ব্যানার্জিকে যে দাও কংগ্রেস। তাহলে নাম্বার 5 কি ইউসিসি আপনি বলতে চাইছেন? ইয়েস, তার কারণ হচ্ছে আমি যাচ্ছিলাম, আপনি বলে দিলেন। এবার দেখুন এগুলো ফুলটস বল দিয়ে ওকে লুফা বল, যেটা আমরা বাংলা এখানে বলি গ্রাম ভাষায়, ওদেরকে ছক্কা হাঁকাতে দেয়, যারা কংগ্রেস ধর্মনিরপেক্ষ দলগুলো যাতে এখানে একত্রিত হতে না পারে। আপনি বলুন তো, আজকে ওয়াকফ আন্দোলন নিয়ে করাটা এখান থেকে শুরু হয়েছিল, যে অপ্রীতিকর ঘটনার কথা আপনি তুলে ধরলেন। এই ওয়াকফ আন্দোলনের শুরু হয়েছিল জঙ্গিপুর থেকে। মমতা ব্যানার্জি শামশেরগঞ্জে এলেন, শামশেরগঞ্জে এসে সে বলে এখানে ওয়াকফ আন্দোলন করা যাবে না। আজকে এনআরসি সিএ নামে মানুষকে আতঙ্কগ্রস্ত করিয়ে শূন্য করলেন বামপন্থী থেকে এবং কংগ্রেস পার্টিকে। একই রকম ভাবে আজকে এসআইআর এর নামে এসআইআর আতঙ্ক তুলে আজকে একটা মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু সংখ্যক মানুষকে, ভোটারকে খুব আজকে interesting বঞ্চিত করা point হয়েছে তুলেছেন। এবং প্রি প্ল্যান্ড। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমি উত্তর নিই, সুরজিৎ দার কাছে প্রথমে আসি। একের পর এক আসলে ফুল টস ডেলিভারি সেটা দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে, যাতে আরো পোক্ত হয় পোলারাইজেশন, যে অভিযোগ অজয়দা করছে। দিদি দেখুন, পশ্চিমবঙ্গে কংগ্রেস, বাপিদা যেটা বলল, পশ্চিমবঙ্গে কংগ্রেস টিকে থাকার জন্য তৃণমূলের কোলে এখন দোল খাচ্ছে, এরকম অবস্থা। বিগত দিনে আপনারা দেখেছেন, 2021 বিধানসভা নির্বাচনেও দেখেছেন, লোকসভা নির্বাচনে দেখেছেন। এই তারা এখনই বলছিলাম- বামপন্থাকে এক এক করে তাড়ানোর জন্য, একটু বলি এক এক করে, এক এক করে। বামপন্থাকে তাড়ানোর মিনিট বলি, জন্য এটা- তারা এক জায়গায় এসেছিল। তো সেই পরিস্থিতিতে আপনাদেরকে বলছি, ফুলটোস এই সব বল, এইরকম বিভ্রান্তিকর কথা বলে কোনো লাভ নেই। বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতির, যে তৃণমূল, কংগ্রেস, সিপিএম আলাদা আলাদা লড়াই করলেও এরা মামা ভাগ্নে ভাগ্নির রাজনীতি করে গৌতম দা, পশ্চিমবঙ্গের এক সেকেন্ড, মাটিতে। উত্তর নিই, কোনো গৌতম দা। দ্বিধা নেই। এক সেকেন্ড, গৌতম দা। জঙ্গিপুরেও সেটাই এক সেকেন্ড, বিদ্যমান। এক সেকেন্ড, গৌতম দা। অ্যাকচুয়ালি কংগ্রেস এর যে সব থেকে বড় পরিষ্কার উদাহরণ বর্তমানে আমাদের মুর্শিদাবাদ জেলায়, ব্যক্তিগত কারোর নাম নেই না, যাকে দেখে করে তাকে কেন্দ্র বাহিনী দিয়ে সিকিউরিটি দিয়ে প্রোটেকশন দিচ্ছে কে? হুমায়ুন কবিরকে কেন্দ্র বাহিনী দিয়ে প্রোটেকশন দিচ্ছে কে? এটা বিজেপি ভালো করে বলতে পারবে। আর বিভ্রান্ত কংগ্রেস ভালো করলে করে হবে বলতে না। তারা প্রোটেকশন কার নির্দেশনায় পেয়েছেন? কার নির্দেশ? গৌতম দা একটা সংক্ষেপে, একটা অত্যন্ত সংক্ষেপে অভিজ্ঞ উত্তর। রাজনীতিবিদ, আলোচনা আমার- থেকে বেরিয়ে আমার গেলে হবে objection না। আছে। বিষয় হচ্ছে একটা ব্যক্তি আক্রমণ হচ্ছে, কোর্টের অধীর রঞ্জন রায়ে চৌধুরী হুমায়ুন যেটা কবির বলেছেন, কেন্দ্রীয় এক সেকেন্ড, কারণ এক আছে। তা এসে threatening ব্যক্তিগত ভাষায়। নাম এক উঠে সেকেন্ড, গেল, এক সেকেন্ড, ভারতবর্ষের এক সেকেন্ড, নাগরিকদের এক অধিকার সেকেন্ড, আছে, এক সেকেন্ড, threatening এক ভাষাকে সেকেন্ড, না, না, এক স্বীকৃতি সেকেন্ড, দেওয়া। এখানে বিজেপির এগুলো বলে বি টিম দিচ্ছি। হিসাবে এটা কাজ হচ্ছে করছে তৃণমূল। মুর্শিদাবাদ জেলায়। অধীর চৌধুরী, পশ্চিমবাংলায়। আমি এটা বিজেপি বলছে বলতে পারবো। ব্যানার্জি বাংলার আমার মানুষের কাছে জন্য প্রশ্ন এসেছে, আমি পরিষ্কার আজকে করে বিজেপি দেবো। মমতা এক ব্যানার্জি সেকেন্ড, সাম্প্রদায়িক এক দল সেকেন্ড, মমতা এক ব্যানার্জি সেকেন্ড, পশ্চিমবাংলার এক মানুষের সেকেন্ড, জন্য, এক বাংলার সেকেন্ড, এক সেকেন্ড, সংস্কৃতির এক সেকেন্ড, জন্য এক সেকেন্ড, এক সেকেন্ড, এক একেবারে সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক আজকে সেকেন্ড, এক ঠিকই সেকেন্ড। ছিল। সুজিত একটু আজকে রাখুন আস্তে ফোন। আস্তে সেইগুলোকে মাইকটা- বি টিম মাইকটা সি একটু টিম রাখুন, এক তৈরি সেকেন্ড। করে গৌতম দা, আজকে আমার প্রশ্ন, সব এক সেকেন্ড, এক সেকেন্ড। গৌতম দা, অধীর রঞ্জন চৌধুরী যিনি লোকসভাতে 2019 থেকে 24 লোকসভায় তার প্রধান বিরোধী দল যে কংগ্রেস ছিল, সে কংগ্রেসের দলনেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সেটাও সামলেছেন। আফটার অল অধীর রঞ্জন চৌধুরী, আপনি মনে করেন না যে নিরাপত্তাটা ডিজার্ভ করেন অধীর রঞ্জন চৌধুরী, সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য? অ্যাকচুয়ালি উনাকে পার্টিকুলার দেওয়া হচ্ছে। আরো তো আপনাদের- এক আরো তো সেকেন্ড, না না, তৃণমূল কংগ্রেসের, আরো এক তো সেকেন্ড, কেন্দ্রীয়- তৃণমূল কংগ্রেসের আরো ভারতবর্ষের রাম অনেক- শ্যাম যদু মধু নেতা, তারা প্রোটেকশন পেলে অধীর রঞ্জন চৌধুরী তিনি কেন্দ্র হোক বা রাজ্য যে সিকিউরিটি ডিজার্ভ করেন, এটা অস্বীকার করতে পারেন? এটা অন্ধকারের তলে তলে সেটিং করে কোনো চলছে। সেটিং নেই। অনুব্রত কত setting। দেওয়া হয় কেন সিকিউরিটি? পুরো সেটিং। অনুব্রত কত বড় নেতা, একেবারে পুরো ইন্টারন্যাশনাল setting। ন্যাশনাল লিডার, সব অধীর রঞ্জন একেবারে চৌধুরী পুরো ন্যাশনাল setting। লিডার।
পুরো বিভ্রান্তি পুরো বিভ্রান্তি বাংলার মানুষকে চরিত্র মারার পরিকল্পনা হলো। বুনিয়াদি পুরো আমাদের বিভ্রান্তি তৃণমূল পরিকল্পনা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষের জন্য অধীররঞ্জন চৌধুরী সিসিটিভি ঢুকে পায় না। বিজেপির সেটিং আজকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একজন বাংলার মুখে যদি কোনো মানুষ লড়াই করছে তার নাম অধীররঞ্জন চৌধুরী। আমি এক সে সেকেন্ড- 18% তাকে বাংলাদেশ থেকে আমি জিহাদিরা মারার পরিকল্পনা এক করে। সেকেন্ড আমি একটু আপনার কাছ থেকে উত্তর নেব। বিষয়টা হচ্ছে দেখুন, সোমনাথকে মনে করে দিই যে সিপিএম পার্টির যে নীতি আদর্শের কথা ওনারা বলেন, সেই নীতি আদর্শের কথা আব্বাস সিদ্দিকী যে ব্রিগেড প্যারাউন্ডের কথাটা যেন উল্লেখ করেন, যেটা উনি ধর্মীয় নিরপেক্ষর কথা বলেন, সেই আব্বাস সিদ্দিকী একজন ধর্মীয় গড়ীয় ব্যক্তি হিসাবে সেই জায়গায় ব্রিগেড প্যারাউন্ডে তার ভূমিকাটা নিয়েও যে সিপিএম এর যে নীতি আদর্শটা ছিল সেইটা যেন উল্লেখ করে বলেন। বিষয় নিয়ে তো পরে আলোচনা হবে যদি প্রশ্ন আসে। আচ্ছা, আমি একটু বিষয়টা একটা হচ্ছে যে- ছোট্ট ব্রেক, আমি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ছোট্ট একটা ব্রেকের পর আমি ফিরছি, আমি এই প্রসঙ্গে আসবো, আরো বিস্তারিত আসবো। ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভ্যান। ফিরে এলাম বিরতির পর। আমার সহকর্মী কল্যাণ আমার সঙ্গে রয়েছেন। আমি খুব সংক্ষেপে কয়েকটা প্রশ্ন নিয়ে নেব অডিয়েন্স থেকে। বলুন প্লিজ। দিদি, আমাদের জঙ্গিপুর, আপনি প্রথমে বললেন যে 13তম রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখার্জি এখান থেকে এই লোকসভা প্রশ্নে আসুন, সরাসরি প্রশ্নে আসুন। এই রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে আমাদের মানে এখানে যে হোর্ডিং, একটা মিউনিসিপ্যালিটির হোর্ডিং এর উপর আই লাভ মোহাম্মদ লেখা আছে, তার পাশে একটা হনুমান চল্লিশার ছবি দিয়ে একটা ছবি আছে, এবং সেটা নামানো নিয়ে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে গেল পুরো এলাকায় একটা আলাদা রকম ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে নিয়ে অলরেডি আলোচনা করে নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওখানে একজন প্রশ্ন করতে চান, প্লিজ। ভোট এসআইআর নিয়ে আমার কোশ্চেন একটাই, বলুন। আমি বৈধ কিন্তু আমার বাবা অবৈধ কিভাবে, এটাই আমার কোশ্চেন। আপনার নাম উঠেছে, হ্যাঁ আমার নাম উঠে, কিন্তু আপনার বাবার নাম ওঠেনি। এরকম প্রায় বেশিরভাগই দেখছি আমি। ধন্যবাদ আপনাকে। এদিকে আরেকটা প্রশ্ন নিয়ে নিই একবারে। এদিকে কল্যাণ, ওদিকে ওনার দেওয়ার কথা ছিল। আমি বিজেপি প্রতিনিধির কাছে জানতে চাইছি যে 12 বছর ধরে একটা আমরা পূর্ণমন্ত্রী কেন পেলাম না? আরেকবার বলবেন। আমরা 12 বছরে একটা পূর্ণমন্ত্রী কেন পেলেন? পেলাম আচ্ছা, না? ধন্যবাদ আপনাকে। দুটো, আমি এসআইআর প্রসঙ্গে আসবো, বিস্তারিত আসবো। আমি এই প্রশ্নটা খুব সংক্ষেপে উত্তর নিয়ে নিই যে 2019-এ 18 জন এমপি পেয়েছেন আপনারা, 2024-এ আপনারা 12 জন এমপি পেয়েছেন বাংলা থেকে, একজন পূর্ণমন্ত্রী কেন না? কাকে বললেন, বিজেপিকে না তৃণমূলকে? বিজেপি। আচ্ছা সংক্ষেপে দেখুন, ভাই কনফিউশনে সংক্ষেপে, পড়ে না, গেছে যে বলতে দিন, বিজেপিতে বলতে দিন, প্লিজ বলতে দিন। হ্যাঁ। যেহেতু একদম এখানে সংক্ষিপ্ত। প্রতিমন্ত্রী সময় সংক্ষিপ্ত, আমি please। আপনি গৌতম দাকে প্রশ্ন করলো অডিয়েন্স, সময় সংক্ষিপ্ত। তো বিষয় হচ্ছে যে দেখুন, ভারতবর্ষের সংসদ পরিচালনার ক্ষেত্রে আমাদের সরকার যে চিন্তা ভাবনা করেছে, সেই জায়গা থেকে প্রত্যেকটা সাংসদকে, সে প্রতিমন্ত্রী হোক সাংসদ হোক, তাদের বরাদ্দ উন্নয়নের তহবিল ঠিকঠাক পৌঁছাচ্ছে না, কিনা, এটাই বড় পূর্ণমন্ত্রী বিষয়। বাংলা থেকে একজন, আপনারা এত বাংলাকে ভালোবাসেন, সোনার বাংলা গড়বেন, একটা পূর্ণমন্ত্রী আমরা এক্সপেক্ট করতে পারি না? বিজেপি পার্টি বাংলার এটা- মানুষকে, এটা- বাঙালিদেরকে, এটা কোনো সে বিষয়ই যেই হতে হোক পারে না না। কেন, এক এক অ্যাকচুয়ালি প্রতিমন্ত্রী- গুজরাটি থেকে বলতে- পরিচালিত গৌতম হচ্ছে, বলতে এদেরকে প্রতিমন্ত্রী পছন্দ আর করে না, পূর্ণমন্ত্রী বাংলার দিয়ে, মানুষকে পছন্দ করে না, সেই প্রতিমন্ত্রী কারণের আর জন্যই উন্নয়ন দিয়ে পাইনি। যদি একটা বদলে যেত পরিষ্কার দেশ, কথা, বাংলার তাহলে মানুষের মধ্যে পশ্চিমবঙ্গ যোগ্য সরকার কোয়ালিটি এত ওদের কাছে পূর্ণমন্ত্রী ভাবছে যে রেখেও নেই। এ রাজ্যের কোনো উন্নয়ন নেই। আমি আসবো সুরক্ষা নেই। এবার অভয় ঘটে গেল। এসআইআর প্রসঙ্গে আসি। উনি যে প্রশ্নটা করেছিলেন, ডেফিনেটলি এই প্রশ্ন তো থাকছেই, তার থেকেও যেটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আজকের, আমি শুরুতেই বলেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে, প্রথম দফায় 21শে এপ্রিল পর্যন্ত যাদের নাম ক্লিয়ার হবে তারা ভোট দিতে পারবেন, দ্বিতীয় দফায় 27শে এপ্রিল পর্যন্ত। এই ডেভেলপমেন্টটা, এটা কে কিভাবে দেখছেন একটু জানার চেষ্টা করব। আমি প্রথমে শুরু করব গৌতম দাকে নিয়ে। আজকে বাংলার মানুষকে, বিশেষ করে বাঙালিদেরকে, সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতির মানুষকে যেইভাবে, বিশেষ করে গরিব মেহনতি মানুষকে, সেখানে আজকের এই নির্দেশ, সেটা কতটা ইম্প্যাক্টফুল আমি হবে? 1 মিনিট বলি। আজকে যেইভাবে বিজেপি পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে
গ্রাম বাংলার মানুষের চোখে জল ফেলাচ্ছে, মানুষের উপরে নির্যাতন করছে। আজকে মানুষ একের পর এক যত নির্যাতন করছে, একের পর এক সেই আশ্রয় আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গেছিল বাংলার মানুষের জন্য। আমরা মানুষের সঙ্গে এসআইআর নিয়ে প্রতিটা ছিলাম, কোনো দল মানুষের পাশে থাকেনি, একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ছিল। মুর্শিদাবাদের মোস্তারি আজকে বানু, ট্রাইব্যুনালের পক্ষ মোস্তারি থেকে যে বানু। মহামান্য সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে, যে কোনো কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, যে কোর্ট রায় দিবে সেই রায়কে আমাদেরকে মাথা পেতে সকলকেই নিতে হবে। আপনাকেও নিতে হবে, আমাদেরকেও নিতে হবে, জনগণকেও নিতে হবে। কিন্তু সাধারণ মানুষ আজকে যে এত 91 লক্ষ মানুষের বৈধ কাগজ যখন প্রথমেই সংক্ষেপে প্লিজ, আমি বাকিদের কাছে যেতে হবে। প্রথমেই 58 লক্ষ মৃত ডুপ্লিকেট ভোটার বাদ দিয়ে বাংলার মানুষ 2002-2025 সালে সকলের মিল ম্যাপিং ছিল, সব ডুপ্লিকেট ভোটার বাদ দিয়ে নির্বাচন কমিশন যেটা করছে, তারপরেই রাত্রেবেলায় বিজেপির যে কথা মতো উত্তর নেব। এক সেকেন্ড সোমনাথ দা, একেবারে এক সেকেন্ড সোমনাথ দা, মানুষের আজকে চোখের আজকে জল ফেলছে। আজকে যে এর উত্তর বাংলার মানুষ দেবে, যে গরিব মানুষকে কাঁদিয়ে আজকে যে বাংলার মানুষকে যে আজকে যে জিতে। সময় সংক্ষিপ্ত প্লিজ, আমি বললে প্লিজ বিরত হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সোমনাথের কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তাদের যে লড়াই, সেই লড়াইয়েরই ফসল হচ্ছে যে ফাইনালি ট্রাইব্যুনালে যারা ক্লিয়ার হবেন প্রথম দফা 21 এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় 27 এপ্রিল পর্যন্ত তারা ভোট দিতে পারবেন। দেখুন, এইটা নিয়ে সম্পূর্ণ মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে এই মামলা করেছিলেন আমাদের ভগবান গোলার, আমাদের পার্টির একজন নেত্রী মুস্তারি বানু। তার মামলায় মুখ্যমন্ত্রী পার্টি হয়েছিলেন। মুখ্যমন্ত্রী সাহস হয়নি প্রথমে এসে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এক সেকেন্ড গৌতম দা প্লিজ, বাকিদের বলতে দিতে হবে প্লিজ। তিনি গিয়ে সুপ্রিম কোর্টে ইন পার্সন লড়ছেন, এই মেসেজটা, এটা তো ভীষণ ভারী একটা মেসেজ, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ। এটা হচ্ছে ওনার নাটক। উনি যদি লড়তেই চাইতেন প্রথমেই উনি মামলাটা করতেন। উনি ওয়াকফ নিয়ে মামলা করেননি। উনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, এসআইআর হয়েছে। উনি বলেছিলেন ওয়াকফ আইন পশ্চিমবাংলায় কার্যকর করব না, ওয়াকফ মানে আইন কার্যকর আপনাদের হয়েছে। বক্তব্য হচ্ছে, আমি যেটা দেখলাম যে প্রথমকে দৌড়ে বিরিফড ফ্যামিলির কাছে যাবে, প্রথমকে দৌড়ে, মানে প্রথম হওয়াটাই হচ্ছে নিশ্চয়ই আমি প্রথমে তো দৌড়াতে হবে। আমার সৎ সাহস থাকলেই তো আমি প্রথমে যাব। তারপর সেটা আমার সৎ সাহস না থাকলে আমি যাব কি করে? সেটাকে কতটা ফলো আপ করলাম, কতটা আমি প্র্যাকটিস ফলো কতটা আপ এফেক্টিভ হলো সেটা ইম্পর্টেন্ট না। অবশ্যই প্রথমে যে যাই, প্রথমে যে সাহস নিয়ে গিয়ে মামলাটা করতে পেরেছে মুস্তারি বানু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ব্যাক করেছেন ওখানে সুপ্রিম কোর্টের মামলায়। তাহলে এই যে সাহস, এই সাহস মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। পরে উনি যখন দেখছেন উনার হাত থেকে ব্যাপারটা চলে যাচ্ছে, আমি এখানে শুরু উনি পেছনে follow up করছেন। সুরজিৎ দা, আজকের এই প্রথমত হচ্ছে যেটা আমি আগেও বললাম, এসআইআর যে নাম বাদ গেছে 63% হিন্দু নাম। 2 হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে ট্রাইব্যুনালে যাদের নাম ক্লিয়ার হবে প্রথম দফায় 21 এপ্রিল পর্যন্ত তারা ভোট দিতে পারবেন, দ্বিতীয় দফায় 27 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ আপনাদের, অথচ আপনারা এখনো রোহিঙ্গার অনুপ্রবেশকারীর সংখ্যা দিতে পারলেন না, তাহলে এটা তো আপনাদের জন্য ডিজাস্টার না? আমি পরিষ্কার করে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে 63% আপনি বলছেন হিন্দু ভোটার বাদ গেল, 56 লক্ষ ভোটারের মধ্যে যে বাদ গেছে হিন্দু সংখ্যাটা যদি আপনি আনুমানিক ধরেন, প্রায় 53 লক্ষ হিন্দু মৃত ভোটার। এটা পরিষ্কার হতে হবে আগে। পরিস্থিতি যে অনুপ্রবেশকারীর কথা আপনি তুলছেন, একটা সময় এই ম্যাডাম জি মুখ্যমন্ত্রী সংসদে কাগজ ছোড়ার ইতিহাস ভারতবর্ষের এমন কোন নাগরিক নেই। কতজন অনুপ্রবেশকারী বাদ সুরজিৎ গেলেন? বাবুর কাছে একটু প্রশ্ন। হ্যাঁ, উত্তর 24 পরগনা জেলায় 12 লক্ষ ভোটার বাদ গেছেন, তার মধ্যে 9.5 লক্ষ হচ্ছে হিন্দু ভোটার। তাহলে এটা সবাই মৃত। মিথ্যাচার বলে মানুষকে ধাপ্পা দিয়ে দিয়ে পরিষ্কার করছি, আবার পরিষ্কার করে দিচ্ছি, এটা কোনো বাংলা, এটা বাঙালির মানুষ হচ্ছে, এটা continuous প্রয়াস। এটা বাংলা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি আসন পাবে। পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই আমি। সুরজিৎ এক সেকেন্ড, আপনাদের নেতা শুভেন্দু অধিকারী জাস্ট তখনও এই ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়নি, তার একটা বক্তব্য ছিল যে ব্রেকফাস্টে 58 লক্ষ, লাঞ্চে 7 লক্ষ, বিকেলের চায়ে 14 লক্ষ, এখনো ডিনার বাকি আছে। সেই ডিনারে হয়ে নাম্বারটা দাঁড়িয়েছিল 91 লাখ। সেখানে আজকের যে ডেভেলপমেন্ট সেটা আপনাদের জন্য ধাক্কা না?
এই আপনাকে ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করে, যারা ক্লিয়ার হবেন, তারা ভোট দিতে পারবেন। আমরা চাই এটা বিজেপির অবস্থা এখন ক্ষমতাকে হয়েছে পরিষ্কার স্যার করি। নিয়ে ফাঁদে পড়িয়া বগা এটা কাঁদে। একটা Simply সেই অবস্থা নির্বাচন হয়েছে। কমিশনের, আমি হিন্দুদের পরিষ্কার করি, আশ্বাস দিয়েছিল, নির্বাচন হিন্দুদের নামই কেটে দিয়েছে, কমিশনের delete করে একটা দিয়েছে। কন্টিনিউয়াস প্রসেস। এখানে বিজেপির বেশি কিছু নয়। সবচেয়ে বেশি বিজেপি- লাফিয়েছেন তো বিজেপি- আপনারা শুনুন, SIR নিয়ে। অবশ্যই নির্বাচন কমিশন থেকে আপনারা বলে দিয়েছেন 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, আপনাকে- যেখানে গোটা বিশ্বে 1 কোটি রোহিঙ্গা আপনাকে নেই। পরিষ্কার করি, 2021 সালে এই আমরা যে বলছি পরিষ্কার ভাবে, প্রায় 56 লক্ষ হিন্দু ভোটারের মধ্যে প্রায় 53 লক্ষ মৃত ভোটার হিন্দু। 2021 সালে এই ডালমে কুচ কালার জন্যই বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আগামী দিন, ভোটে যে পার্সেন্টেজ দাঁড়াবে আগামী দিনে আচ্ছা, এক লক্ষ্য সেকেন্ড, এক করবেন। সেকেন্ড, এক সেকেন্ড, এক 23 সেকেন্ড, এক তারিখ, সেকেন্ড, এক এই ছিল তার সেকেন্ড, এক প্রমাণ। সেকেন্ড। আর যে মতুয়া ভোটে শান্তনু ঠাকুর নির্বাচিত হন, সেই মতুয়াদের ভোটের একটা বড় অংশ পক্ষ জবাব সেটা দেবে অনিশ্চিত হয়ে বাংলার যায়। মানুষ। তখন এক সেকেন্ড, গৌতম দা মাঝখানে কথা না, প্লিজ, প্লিজ না, প্লিজ না, আমি রিকোয়েস্ট করেছি। মতুয়াদের নিয়ে কথা বলতে গেলে দিদি, ওখানে বিরোধীদের কথা চলেই না। রানাঘাট সিটে 7টা বিধানসভা, আমি দায়িত্ব নিয়ে এই ডায়াসে না আপনাদের না, বলে তাহলে যাচ্ছি। মতুয়াদের পরিষ্কার করি। এখন নাগরিকত্বের জন্য তাদের চিন্তা করতে হবে। মতুয়ারা- তাদের ভোটে তো শান্তনু ঠাকুর জয়ী মৌখালি, হয়েছে। আমি ব্যাপারটা আপনাকে পরিষ্কার করে দেবো, কোনো বিষয় নয়। আমি পরিষ্কার আছে আপনাকে ব্যাপারটা। পরিষ্কার করছি আমি। বিষয় হচ্ছে যে আপনি মতুয়াদের কথা বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে, সংক্ষেপে আমি বলছি, 2014 সালে সিএএ আইন পাস করার মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়েছে। 2014 হয়নি, এক সেকেন্ড, 2019 ডিসেম্বর, প্লিজ হ্যাঁ, দিদি। পরিষ্কার করার আগে আমার থেকে ফ্যাক্টটা পরিষ্কার করে নিন। 2019 ডিসেম্বরে ওটা আইন হয়েছে এবং 2024 লোকসভা নির্বাচনের আগে মার্চ অবধি আপনাদের টাইম লেগেছে ওটার বিজ্ঞপ্তি জারি করতে, ওটা কার্যকর করতে। প্লিজ এক সেকেন্ড, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ফ্যাক্ট আমার কাছ থেকে পরিষ্কার করে নিন। রিমেম্বার ইট যে আজকে ডেভেলপমেন্টটা নিয়ে প্লিজ, আজকের ডেভেলপমেন্টটা সেটা না না কতটা না প্রভাব ঠিক আছে, পড়বে? মূলে সময় একদম শেষ। বিসমিল্লাহ মূলে যান, গলত আছে। এসআর নিয়ে প্রথম যদি পার্লামেন্টে সারা ভারতবর্ষকে লড়াই করেছিল তার নাম হচ্ছে রাহুল গান্ধী। আমি বলছি আজকে সেদিন ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু- আমরা আলোচনা করেছি। হ্যাঁ, না, তিনি না, এই এসআইআর সুপ- নিয়ে পিপিটি ঠিক প্রেজেন্টেশনও আছে। দিয়েছেন, তিনি আচ্ছা, বিহারে ওকে, 14 দিনের কর্মসূচিও নিয়েছেন, এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। আচ্ছা, আজকে হয়ে গেছে। ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করুন আজকে প্লিজ, আমার হাতে 1 মিনিট। adjudication বা এই জিনিসের যদি সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি না যেত, এই অ্যাডজুডিকশনে মানুষ এত পড়তো হতো না। মানে এটার দায় এই কোনটা? অ্যাডজুডিকশনে যাওয়ার জন্য আজকে মানুষ এত বঞ্চিত। অ্যাডজুডিকেশনের দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, সুপ্রিম কোর্টে কেন গেলেন? ওকে সুপ্রিম কোর্টে কে যেতে বলেছে? তাহলে অ্যাডজুডিকেশন হতো না, বাকি সব নাম বাদ চলে যেত। না না, ওটাই হতো না। Discrepancy-র নাম সুপ্রিম কোর্টে যাওয়ার বাদ জন্য চলে যেত। জটিলতা এসেছে, ট্রাইব্যুনালে পড়েছে। 10 সেকেন্ডে উত্তর নেব, নিয়ে আমি শেষ করতে হবে। বলছি অ্যাডজুডিকেশনে যে গিয়েছিল তাতেই জটিলতা এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 10 আমি তো সেকেন্ড। প্রথমেই বলেছি যে বিজেপির বি টিম গুলোই একসঙ্গে এই বাংলার মানুষের উপরে কারা বি টিম? এই এটা বলুন, বৈধ পরিষ্কার করে। ভোটারকে তারা আমি তো বলা যায় না মানুষের যে কে বি পাশে টিম। নেই। এটাই হচ্ছে আরে উত্তর। বিজেপির বি টিম তো কে ছিল। কার বি টিম? মুর্শিদাবাদের মানুষকে পশ্চিমবঙ্গের মানুষ দেখি জানে। বাংলার মানুষের চাপাবাজ কাছে চলছে, তারই বিজেপির মধ্যে বি টিম তো ছিল। নির্বাচনের প্রস্তুতি কে কার নিচ্ছে বিটিম? আজকে জঙ্গিপুর। কেজরিওয়াল arrest হয়, আর যারা জয়ললিতা ভোটার, arrest যারা হয়, জনতা জনার্দন, কথা হয় না। অর্জুন তারা মুন্ডা এই arrest হয়। জঙ্গিপুরে তাদের যে মমতা ব্যানার্জি মতামত, arrest হয় না। সেই মতামত কতগুলো কি মুখ্যমন্ত্রী জানান arrest দেন, হয়েছে। তার কোনো উত্তরের জন্য জয়ললিতা দেখা arrest হবে অবস্থায় 4 মে মারা থেকে। গেছিলেন। আপাতত রাস্তাঘাট ভোটের ফাঁকা। ক্যারাভ্যান এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো কেন্দ্রে। থ্যাংক ইউ ভেরি মাচ।